আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি স্রষ্টার অনেক অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আহ, অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজের ও পরিবারের স্বাস্থ্যের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে নিরাপত্তা নিয়ে বাসায় আছেন। আমরা এই করোনা প্যান্ডেমিক সময়ে নানা বিষয় নিয়ে প্রচুর পরিমাণে প্যানিকে আছি এবং বর্তমান বিশ্বে সবচেয়ে বহুল প্রচলিত যে শব্দটি আছে সেটি হচ্ছে ডিপ্রেশন, এবং বা বাংলায় আমরা যাকে জানি যে হতাশা। এই হতাশায় গ্রস্ত আমরা আজকে। এই হতাশা বেসিক্যালি হচ্ছে আমাদের ক্যারিয়ার নিয়ে, আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে, আসলে আমরা ভবিষ্যতে কি করব এই প্যান্ডেমিক সিচুয়েশনে, আমাদের দিয়ে কি হবে না হবে, বা প্যান্ডেমিক সিচুয়েশন চলে যাওয়ার পরে আমরা কি করতে পারবো, আমাদের লাইফটা কিভাবে যাবে, সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা অনেক বেশি প্যানিকে আছি, অনেক বেশি ডিপ্রেশনে আছি। এই ডিপ্রেশনকে কিছুটা হ্রাস করার জন্য কিংবা কমানোর জন্য আমাদের জেইউ এমবিএ প্রফেশনাল ক্লাবের এই প্রচেষ্টা। আজকের এই লাইভ সেশনে আমরা মূল উদ্দেশ্য, এছাড়াও যে একটা মূল উদ্দেশ্য আছে, ঘরে বসে থেকে আমরা আমাদের এই কোয়ারেন্টাইন সময়টাকে কিভাবে ভালোভাবে কাজে লাগাতে পারি শিক্ষণীয়ভাবে, যা পরবর্তী জীবনে আমাদের ক্যারিয়ার গঠনে আরো সহায়ক হবে। তো বেসিক্যালি আমাদের সাথে যারা আছেন এই মুহূর্তে, জাহাঙ্গীরনগর ইএমবি এর যত স্টুডেন্টরা আছেন, যেই যেই ব্যাচেরই হোক না কেন, সবাই দয়া করে আমাদের এই লাইভ সেশনটি তাদের নিজস্ব ব্যাচের যে গ্রুপ বা পেজগুলো আছে সেখানে শেয়ার করে দিবেন। এবং আহ, আমাদের কাছ থেকে কোনো কিছু যদি জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন, বা বলার কোনো কিছু থাকলে। আর সেক্ষেত্রে অবশ্যই করার পূর্বে নিজেদের নামটি দিয়ে নেবেন। তো জাহাঙ্গীরনগর প্রফেশনাল ক্লাব থেকে আজকে আমাদের প্রথম কেরিয়ার গ্রুমিং লাইভ সেশনে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন আজকে আমাদের স্পেশাল গেস্ট কে থাকছেন, বা একজন বিশেষ অতিথি থাকছেন। আমাদের এই বিশেষ অতিথি হচ্ছেন আমাদের জাহাঙ্গীরনগর অ্যাকাউন্টিং বা এআইএস এর একজন স্বনামধন্য শিক্ষক এবং আমাদের সবচেয়ে পরিচিত মুখ, আমাদের দীপু স্যার, যিনি কিনা আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একজন প্রফেসর এবং লেকচারার। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের সাথে আমাদের এই প্রিয় স্যারকে আমাদের সাথে সংযুক্ত করব। আশা করি আমরা আমাদের এই স্যার থেকে, আমাদের দীপু স্যার থেকে অনেক কিছু জানবো, শিখবো আজকে। তো আমরা দীপু স্যারকে এখন আমাদের সাথে সংযুক্ত করছি। আসসালামু আলাইকুম স্যার, আশা করি ভালো ওয়ালাইকুম আছেন, আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। সুস্থ আপনি কেমন আছেন। আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। তো স্যার, অলরেডি আমরা কিন্তু স্যারের পরিচয়টা দিয়ে দিয়েছি, তারপরও আমরা আরেকবার স্যারের পরিচয়টা দিচ্ছি। আমাদের সাথে আছেন মেহেদী হাসান দীপু স্যার, এবং দীপু স্যার হচ্ছে এআইএস, আই মিন অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমের একজন পরিচিত মুখ। আজকে আমরা স্যারের কাছ থেকে অনেক বিষয় জানবো, কোয়ারেন্টাইন সময় এবং কোয়ারেন্টাইন পরবর্তী সময়। এবং হচ্ছে আমরা এই জানার মাঝখানে মূল বিষয়টা থাকবে কেরিয়ার থিঙ্কিং এবং এডুকেশনাল রেসপন্স নিয়ে। অনেক কিছু বলার থাকবে, জানার থাকবে, শেখার থাকবে, এবং আপনাদের থেকেও আমরা বিভিন্ন ধরনের জিনিস জানবো। তো চলুন শুরু করা যাক স্যার, আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে আমার কাছে মনে হচ্ছে যে এরকম একটা প্ল্যাটফর্মের থ্রুতে লাইভে আসা বা আপনাদের সবার সাথে কথা বলার এই সুযোগটা আমার জন্য মনে হচ্ছে যে একটা ব্লেসিং এর মতো এই টাইমে। কারণ হচ্ছে যে আপনি জেনে থাকবেন যে আসলে আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ আছে দীর্ঘ সেই মার্চের 16 তারিখ জি থেকে। স্যার। সো বিশেষ করে আপনারাও একই সিচুয়েশন ফেস করছেন। তো একজন শিক্ষকের কাছে বিষয়টা এমন, আসলে ক্লাসটা না নিতে পারলে, স্টুডেন্টদের ফেসগুলো না দেখতে পারলে আসলে দিনটা মনে হয় কেন যেন ভালো যায় না। তো আমি জি যতই কাজ স্যার। করি না কেন, প্রিয় মুখগুলো যদি তার সাথে না থাকতে পারি, একটু কথা বলতে না পারি, তো ভালো লাগে না। তো যাই হোক, এই আপনাদের এই প্রোগ্রাম যে প্রফেশনালস এর থ্রুতে একটা লাইভে আসতে পেরে ভালো লাগছে। আশা করি ভালো সবার সাথে কথা হবে, এবং কমেন্টে যে যত সংযুক্ত হবেন সবার সাথেই আশা করি আমরা কিছু জানা এবং শোনা কথাবার্তা হতে পারে। থ্যাংক ইউ স্যার। আমরা আহ, এই মুহূর্তে দীপু স্যারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো স্যার, বেসিক্যালি হচ্ছে আজকে যেই সময়টা চলতেছে, শুধুমাত্র বাংলাদেশ না, পুরো পৃথিবী ব্যাপী কোভিড-19 নামক যে ভাইরাসে আক্রান্ত আমাদের পুরো বিশ্ব। আহ, সেই সময়টাতে আমাদের মূল বিষয়টা থাকে যে আমরা কিভাবে আমাদের এই সময়গুলোকে ওভারকাম করতে পারি, কোন বিষয়গুলো আমরা আমাদের সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত এই কোভিড-19 এই কোয়ারেন্টাইন সময়টাকে। যদি আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে স্যার কিছু বলেন। আচ্ছা, বেসিক্যালি আমার কাছে মনে হচ্ছে যে শুরুতে কিছু কথা বলা উচিত, যেটা হচ্ছে যে আমরা জি স্যার। যেহেতু একটা প্যান্ডেমিক সিচুয়েশনে আছি, দুর্যোগকালীন মুহূর্ত।
তো সেক্ষেত্রে আমাদের কিছু প্রায়োরিটি সেট আপ করা উচিত। প্রায়োরিটি সেট আপ করতে বলতে হচ্ছে যে ফর এক্সাম্পল আপনি একটা যে টাস্ক লিস্ট করেন যে না আমার ফার্স্ট প্রায়োরিটি এটা হবে, সেকেন্ড প্রায়োরিটি এটা হবে। তো এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত স্টেইং অ্যালাইভ। আমাদের জাস্ট বেঁচে থাকাটা কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে আমাদের জন্য একটা বড় ব্লেসিং। তো সেক্ষেত্রে আমাদের সার্ভাইভালের জন্য যে জিনিসগুলো করা দরকার সবার আগে আমাদের ওই জিনিসগুলো জেনে বুঝে করতে হবে। তো এখন একটা বড় সমস্যা আমরা যেটা ফেস করছি, যেহেতু একটা নোবেল ভাইরাস, মানে একেবারে প্রথম, আমরা বিশ্বের আগে হয়তো তার একই নেচারের কারোর সাথে পরিচিত ছিল যেমন সার্স ভাইরাস, বাট কোভিড-19 একেবারেই নতুন। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা প্রচুর ইনফরমেশনও পাচ্ছি এবং প্রচুর রং ইনফরমেশনও পাচ্ছি। এখন কোনটা অ্যাডাপ্ট করব কোনটা করব না, এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। তো সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় কিছু বেসিক জিনিস আমি নিজেও আইডেন্টিফাই করেছি এবং ফলো করার চেষ্টা করি, সেটা মনে হয় আমরা সবাই করতে পারি। যেমন আমরা চেষ্টা করতে পারি কি করে আমাদের ইমিউন সিস্টেমটা একটু ডেভেলপ করে ফেলতে পারি, যাতে হয় কি যে না আমরা শুধু কোভিড-19 না, যে কোনো রোগ প্রতিরোধের জন্য আমাদের ইমিউন সিস্টেমটা যদি একটু ডেভেলপ হয়, সেক্ষেত্রে আমরা আমাদের নিজেদেরকে মনে করতে পারি যে না একটু বেটার সেফ। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যেমন ভিটামিন সির কথা সবাই বলেছে যে ভিটামিন সি টাইপ যে ধরনের ফ্রুট বা ফুড সেটা খাওয়া উচিত। কিন্তু বাংলাদেশে আপনি যদি একটু স্ট্যাটিস্টিক্সটা দেখেন, লাস্ট দিন পর্যন্ত আমরা যত কোভিড-19 রোগী পেয়েছি তার অ্যারাউন্ড 70% এর খাবার এক্স্যাক্টলি। তো আমাদের লাস্ট দিনে ওটা ছিল 1202 জন। তো আমাদের যেটা সমস্যা হয়েছে, আমাদের বাংলাদেশে এসে একটা জিনিস দেখতে পাচ্ছি যে অ্যারাউন্ড 70% পেশেন্টের ভিটামিন ডি এর অভাব। আমরা যেটা এতদিন ভাবছিলাম যে সি খেতে হবে, সি খাওয়া উচিত, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভিটামিন ডি এর অভাব। কোনো ডাক্তাররাও বলছে যে জিঙ্কের অভাব আছে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি? তো আমার কাছে যেটা পরামর্শ, অনেকে হয়তো ডাক্তারদের কথা না শুনেই হয়তো ফেসবুকে অনেকে নিজের মতো প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছে, ভিটামিন ডি ট্যাবলেট খাচ্ছেন, জিঙ্কের ট্যাবলেট খাচ্ছেন, সাপ্লিমেন্ট নিচ্ছেন, এগুলো প্লিজ করবেন না। আমার কাছে যেটা মনে হয় ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা যেটা করবো সেটা ডেফিনেটলি ন্যাচারাল জিনিস করতে হবে। ফর এক্সাম্পল আপনার মনে হচ্ছে জিঙ্ক দরকার বা ভিটামিন ডি দরকার, আপনি একটু রোদে দাঁড়ান, আপনার বাসাটা এমন যে কোনো জায়গায় অন্তত আপনার জানালাটা দিনে অন্তত আধা ঘন্টার জন্য খুলে দেন, বাতাসটা চলাচল করতে দেন। এবং আপনার যদি জিঙ্ক বা এই ধরনের খাবারের প্রয়োজন হয়, আপনি মিষ্টি কুমড়া বা এই ধরনের যে সবজি, মিষ্টি কুমড়ার ভিতরে যে ছোট ছোট বিচিগুলো থাকে ওগুলো আপনি একটু ভেজে খেয়ে ফেলেন, বা কাঠবাদাম এটা খেয়ে ফেলেন। একটা জিনিস কি, ন্যাচারাল জিনিসের সাইড ইফেক্টটা কম। কিন্তু আপনি মনে করেন যে একটা সাপ্লিমেন্ট নিলেন, কোনো ওষুধ নিলেন বা কোনো কিছু খেলেন, সেক্ষেত্রে দেখা যাবে যে ওই ওষুধটা কিন্তু একটা ইম্প্যাক্ট আপনার পরে পড়তে পারে, কারণ আপনার শরীরে হয়তো দেখা যাচ্ছে যে হাই কোলেস্ট্রল আছে, গ্লুকোজ আছে, উচ্চ রক্তচাপ আছে। তো এই ধরনের বিষয়গুলোর কারণে হয়তো তখন একটা ডিজাস্টার অবস্থা হয়ে যেতে পারে। সুতরাং আমি অবশ্যই সাজেস্ট করবো যে আপনারা ন্যাচারালি যে জিনিসগুলো খাওয়া দরকার, ভিটামিন সি টাইপ, আপনি আনারস খেতে পারেন আপনার ইফতারিতে, আপনি মালটা খান, এই ধরনের জিনিস খেতে পারেন, একটু রোদে দাঁড়ান। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদের মনে হয় একটু মেনে চললে আমরা ভালো থাকতে পারবো। এবং নিয়মিত একটু ব্যায়াম, এটা আমি মেনশন করতে চাই, নিয়মিত অন্তত 10 থেকে 15 মিনিট একটু শরীর চর্চা করে, তাহলে হয় কি আমাদের ফুসফুসটা একটু স্ট্রেংথ পায়, মানে আমাদের অক্সিজেন কার্বন ডাই অক্সাইড অ্যাক্টিভ থাকে, দেন আমাদের সেলগুলো অ্যাক্টিভ থাকে। জি স্যার। তো স্যার আসলে এই প্যান্ডেমিক সময় হয় কি যে আমরা অলরেডি জানি যে পুরো দেশে সাধারণ ছুটি চলছে। তো সাধারণ ছুটি চলার কারণে আমাদের হয়তো অনেকেরই অনেক কোম্পানি আমাদেরকে চাকরিচ্যুত করেছে, বা অনেকে ক্যারিয়ার নিয়ে বিভিন্ন ধরনের চিন্তায় রয়েছে। আবার অনেক পরিবারের যারা মেইন সদস্য যারা আছে তারা কিন্তু বাসায় আছে, এবং এই ক্ষেত্রে পারিবারিক বিভিন্ন ধরনের কলহ তৈরি হচ্ছে। তো আমরা স্যার এই যে পারিবারিক কলহগুলো কিভাবে ওভারকাম করতে পারি স্যার, এই বিষয়ে কি কিছু বলবেন? হ্যাঁ, সরি, আমার কি অ্যাকচুয়ালি মনে হচ্ছে লাইভ স্ট্রিমিং আমার কি ক্যামেরা দেখা যাচ্ছে? স্যার ক্যামেরা দেখা যাচ্ছে না। মনে হয় কোনো একটা কি প্রবলেম হলো। ওকে, কিছুটা লজিস্টিক প্রবলেমের কারণে দীপু স্যারকে ক্যামেরায় শো করছে না, একটু অপেক্ষা করবেন কাইন্ডলি। ওকে, বেসিক্যালি হচ্ছে আমরা সবসময় জানি যে আমাদের দেশে সাধারণত বিদ্যুৎ এবং ইন্টারনেটের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। সেই সমস্যার কারণে সাধারণত আমরা বিভিন্ন সময় অনেক সময় লাইভ সেশনে গেলেও নানা ধরনের সমস্যার সম্মুখীন হই। ঠিক একই রকমভাবেই আমরা এই মুহূর্তে কিছুটা যান্ত্রিক গোলযোগের সম্মুখীন হয়েছে। তো স্যার মূলত কোশ্চেনটা ছিল, স্যার আমাদের মাঝে আবার চলে আসছেন। আমাদের মূল কোশ্চেনটা ছিল যে আমাদের এই সময়টায় কোয়ারেন্টাইন সময় বেসিক্যালি হচ্ছে সারা দেশে সাধারণ ছুটি কিংবা কোনো কোনো এরিয়া ভিত্তিক লকডাউন চলছে। তো এই কারণে অনেকেই হচ্ছে যে অনেক প্রতিষ্ঠানকে তাদের চাকরির স্থল থেকে চাকরিচ্যুত করা হচ্ছে। আবার অনেকে যারা তাদের এই ফিউচার ক্যারিয়ার গড়ার জন্য তারা যে চিন্তা গুলো ছিল তাদের মাঝে, সেটা নিয়েও একটা তারা ডিপ্রেশনের মধ্যে চলে গেছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের পরিবারের প্রধান সদস্য যিনি কিনা ইনকাম সোর্স যাকে ধরা হয়,
সে ঘরে বসে আছেন, এক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের পারিবারিক কলহের মধ্যে সম্মুখীন হচ্ছেন। তো স্যার আমরা এইসব হতাশা থেকে, এসব সমস্যা থেকে ওভারকাম করার জন্য কি করতে পারি স্যার? আপনার এই ব্যাপারে কোনো সাজেশন যদি থাকে। আচ্ছা, প্রথমত আপনি যেটা বলেছেন যে আমাদের যে ভয় পাচ্ছি বা আমরা হতাশাগ্রস্ত, এই জিনিসটা আমি জি মনে স্যার। করি যে একদম ওকে, কমপ্লিটলি ওকে। কারণ আপনি মনে দেখেন যে এত বড় একটা জিনিস যেখানে বিশ্বের সবগুলো দেশই, আই মিন আমার মনে হচ্ছে যে সবাই এফেক্টেড, এবং কেউ এখান থেকে এখনো জি কিন্তু স্যার, পুরোপুরি বলতে পারছে না যে আমরা ফুললি ইমিউন, আমরা আমাদের কোনো সমস্যা নেই, এটা কেউ বলছে না। তো আমার মনে হয় এটা নিয়ে হ্যাঁ আমাদের অবশ্যই ভয় পাওয়া উচিত, অবশ্যই একটু হতাশাগ্রস্ত জি হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনারা ভয় পান, কিন্তু ভয় পেয়ে ওটাকে অ্যাবজর্ব করেন। লাইক আমরা অনেক সময় হয় যে আমি হতাশ হচ্ছি, এটা চিন্তা করে আমি আরো হতাশ হচ্ছি। ফর এক্সাম্পল, আপনি হ্যাঁ স্যার। পরীক্ষার আগে আপনার যদি একটা এক্সামের ডেট হয়, ফর এক্সাম্পল আপনি চিন্তা করেন আপনার একটা মিড টার্মের ডেট দেওয়া হয়, সো আপনার মনের মধ্যে জি একটা স্যার। ভয় তৈরি হবে যে আমার একটা এক্সামের ডেট হচ্ছে, আমার পড়তে হবে, একটা ভয়। ভয় কেন? যে আমি পরীক্ষা যদি ঠিক মতো প্রিপারেশন না নেই তাহলে পরীক্ষাটা খারাপ করবে। তাহলে কি জি কথাটা স্যার। হচ্ছে, আপনি প্রিপারেশন না নিলে পরীক্ষাটা খারাপ করছেন। ঠিক এক্স্যাক্টলি এই জিনিসটাও কিন্তু আমাদের এই কোভিড-19 ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি যদি ঠিক জি স্যার। মতো সচেতন না থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদগ্রস্ত হবেন। সুতরাং আমার মনে হয় ভয় পাওয়াটা ঠিক। আপনি ভয় পেয়েছেন জি বলে স্যার। আপনি সতর্ক হবেন। আপনি যদি ভয় না পেতেন তাহলে আপনি রেকলেসলি চলাফেরা করবেন, তাই না? আপনি হ্যাঁ ভয় পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ। আপনি এই জন্য সামাজিক দূরত্ব বজায় রাখবেন। আচ্ছা, দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আমরা সবাই বলছি যে না, আসলে অনেকে আমরা চাকরিচ্যুত হচ্ছি। আমি অলরেডি দেখছিলাম যে বাংলাদেশ আসলে প্রতিদিন ৩,০০০ কোটি টাকা আমরা লস করছি, আমাদের সকল ইন্ডাস্ট্রি মিলে। তো এবং বিশ্বেও ৯ লক্ষ কোটি ডলার লস করছে। এরকম যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখতে থাকি, প্রচুর ফ্রাস্ট্রেটিং স্ট্যাটিস্টিক্স আছে। সো জি সাইকোলজিস্টরা স্যার। যেটা বলেছে, আমরা ম্যাক্সিমাম, আমিও শুরুর দিকে এটা করতাম, যে প্রচুর নিউজ করতাম কোভিড-19 রিলেটেড। কোন দেশে কি অবস্থা, আমার দেশে কি অবস্থা, কোন জেলায় কয়জন মারা গেল, কার কি অবস্থা। এত নিউজ আমি মনে করি না দেখাটা উত্তম। আপনি যদি সারাদিন প্রচুর নিউজ দেখতে থাকেন তাহলে হবে কি যে আপনি একটু নেগেটিভিটির মধ্যে চলে যাচ্ছেন। আর আপনারা এটা খুব ভালো করে জানেন যে নেগেটিভ জিনিস আপনার মধ্যে কিন্তু কোনো সময় কিন্তু ফ্রাস্ট্রেশনটা দূর করবে না, বরঞ্চ ফ্রাস্ট্রেশনটা বেশি তৈরি করতে পারে। থার্ড যে কাজটা করতে পারেন, যারা চাকরিচ্যুত হয়ে গেছে তাদের জন্য একটা উপদেশ আমার যেটা, আপনারা যারা চাকরিচ্যুত হয়েছেন, আমি অবশ্যই মনে করি যে এটা একটা নিজেদের জন্য হতাশার ব্যাপার। কিন্তু চাকরিচ্যুত হওয়ার পরে আপনাদের কাছে এটা রিকোয়েস্ট যে দেখেন, এটা কিন্তু থেমে যাওয়া নয়। থেমে যাওয়া নয় এই কারণেই যে আপনি যদি জ্যাকমার কথা মনে করে শুনে দেখেন, যে আলিবাবার যে প্রতিষ্ঠাতা, উনি কিন্তু বলেছে 2020 হচ্ছে দ্য ইয়ার অফ সার্ভাইভাল। মানে আমাদের 2020-তে সার্ভাইভ করতে হবে। সার্ভাইভ করলে হ্যাঁ আমি আমি খুবই হোপফুল 2021 থেকে ইনশাল্লাহ আমাদের প্রচুর অপরচুনিটি ক্রিয়েট হবে। কারণ যখন আমরা এই কোভিড-19টাকে ওভারকাম করে ফেলবো, তখন কিন্তু আমাদের ইকোনমি রান করার জন্য প্রচুর লোকের দরকার। একটা যে জি কোনো স্যার। দেশের প্রচুর লোকের দরকার, তখন প্রচুর জব অপরচুনিটি ক্রিয়েট হবে। আপনি চিন্তা করেন, একটা বছর গভর্নমেন্ট সমস্ত চাকরি কিন্তু আপনার পরীক্ষা নিতে পারছে না, তার মানে এই চাকরিগুলো কিন্তু আটকে আছে, একসাথে বাল্ক জি স্যার। অ্যামাউন্টে আসবে। কর্পোরেটে একই কথা। আপনি যে কোনো জায়গায় দেখেন এখন কিন্তু কোনো চাকরি সার্কুলার আছে নাই, কেন নাই? কারণ তারা না। আমরা একসাথে পরীক্ষাটা নিতে পারছি না, তার মানে এগুলো কিন্তু আমাদের আসছে, সামনে আসবে। সো জি স্যার। আমার কাছে যে মনে হয় যে একটু পিছিয়ে যাওয়া মানে হেরে যাওয়া নয়। আপনি যদি একটু চিন্তা করেন যে একটা পশু, মনে করেন একটা বাঘ, সেও কিন্তু একটা লাভ দেওয়ার আগে, আক্রমণের আগে 2 পা পিছিয়ে যায়। পিছিয়ে হ্যাঁ। যেয়ে কিন্তু সে শক্তি সঞ্চয় করে, তাই না? যে আমি জি শক্তি স্যার। নিলাম যে না, এরপরে আমি খুব পূর্ণদমে একটা নিব, একটা অ্যাটাক করবো। তো ব্যাপারটা ওরকম যে আমরা এই মুহূর্তটাকে কিভাবে ইউটিলাইজ করছি, যার কারণে কোভিড-19 শেষ হওয়ার পরে আমাদেরকে মনে হবে উই উইল বি দ্য ফিটেস্ট পারসন ফর এনি টাইপ অফ জব। সো জি স্যার। আমাদের এখন এই মুহূর্তটাকে কাজে লাগাতে হবে। কাজে লাগাতে হবে, প্রথম কাজ আমি আগেও বলেছি, সার্ভাইভাল। আপনি আগে নিজেকে সুস্থ রাখুন, দেন আপনার কাজ করতে হবে আপনার নিজেকে নিয়ে। এবং সেটা নিজেকে নিয়ে কাজ কি করবে, আমি আশা করি যে পুরো ক্যারিয়ার, পুরো সেশনে আমরা এটা নিয়ে আলোচনা করব। আর যারা ইনশাআল্লাহ। চাকরিচ্যুত হচ্ছেন, আশা করি তাদেরকে আমি মনে হয় যে আপনারা অন্তত যাদের যে কোম্পানিগুলো থেকে আপনি এতদিন ছিলেন তাদের সাথে অ্যাটলিস্ট কানেকশনটা রাখেন। মানে হয়তো আপনার পজিশনটা এখনের জন্য হয়তো না লাগছে না, কিন্তু কোভিড-19 গেলে কিন্তু আপনাকে লাগবে। সো আপনি হ্যাঁ। কানেকশনটা রাখলে হবে কি, ওই আপনার যে পিআর বস বা ইমিডিয়েট যে সিনিয়র, সে নিশ্চয়ই আপনাকে একটা নক দিবে যে তাহলে ও তো তাহলে এখন ফ্রি আছে, তার কারণ তার আপনার প্রতি এক্স্যাক্টলি সিম্প্যাথি এক্স্যাক্টলি। আছে। সো আপনি একটি অ্যাটলিস্ট কানেকশনটা রাখেন এবং পাশাপাশি অন্য কিছু খোঁজার চেষ্টা করেন। মানে আপনি যে অপরচুনিটি পান অনলাইনে, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, যেটাই আপনি করতে পারেন আপনি করেন, যেটা যে অ্যামাউন্টই হোক না কেন। বলেছি আপনাদের সার্ভাইভ করতে হবে, সবাই মিলে সার্ভাইভ করতে হবে। জি স্যার। স্যার আরেকটা বিষয় ছিল যে পারিবারিক কলহ কিন্তু স্যার অন্যান্য সময়ের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। আমরা একদম একদম। বেসিক আমরা বেসিক্যালি প্রথম আলোর একটা নিউজে দেখেছিলাম যে অন্যান্য সাধারণ সময়ের তুলনায় অনেক পরিমাণে পার্সেন্টেজ দিয়েছিল যে সেই অনুসারে অন্যান্য সময়ের তুলনায় অনেকটা বেড়ে গিয়েছে পারিবারিক কলহ। তো
তো স্যার এই বিষয়টা যদি আমাদের সাথে কিছু একটু বলতেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে কিভাবে ওভারকাম করতে পারি এই পারিবারিক কলহগুলো নিয়ে। এমনকি স্যার আমি যতটুকু দেখলাম বেশ কিছুদিন যাবত পারিবারিক কলহর পাশাপাশি ডিভোর্সের হারও কিন্তু বেড়ে যাচ্ছে এই ঠিক আছে। প্যান্ডেমিক টাইমও। তো এই যে সমস্যাগুলো, কিন্তু স্যার এটা হওয়া উচিত ছিল যে একটা সময় হয়তো তারা তাদের ফ্যামিলি মেম্বারদের সাপোর্ট দিতে পারতো না, কারণ তাদের জব, অন্যান্য পেশার জন্য, অন্যান্য কাজের জন্য। কিন্তু এখন তারা তাদের বেশি সময় দিতে পারছে। এই সময়টায় তারা বেশি সময় দেওয়ার কারণে যেহেতু তাদের প্রবলেমটা সলভ হওয়ার পরবর্তীতে মানে এটা না হয়ে সেটা প্রবলেমটা আরো বেড়ে যাচ্ছে। তো স্যার বেড়ে যাচ্ছে। এই বিষয়টা যদি কিছু বলতেন। আচ্ছা, আপনি যেটা বলেছেন আমি কমপ্লিটলি এগ্রি করছি। আমি নিজের একটা ঘটনা বলি। আমি খুব ছোটবেলা থেকে ক্লাস 4 থেকে আমি আসলে আমার বাড়ির বাইরে বলতে আমার এরিয়াটা খুবই রিমোট এরিয়া, মানে বাগেরহাটের খুবই প্রত্যন্ত একটা অঞ্চলে আমার গ্রামের বাড়ি। তো পড়াশোনার কারণে আমার বাইরে থাকতে হয়েছে। তো এমন হয়নি যে আমি দীর্ঘ একটা মাস আমার আম্মার সাথে থাকছি। এটা আমার ওই ক্লাস 4 থেকেই হয়নি কখনো। ব্যাপারটা তো খুবই যাই হোক প্যাথেটিক। আমার খুবই প্যাথেটিকও, এবং যার কারণে হয়তো আল্লাহ তালা আমাকে এত দূর আনতে পেরেছেন, কষ্ট করতে হয় সবাইকে। যাই হোক, তো আম্মাকে আমার সাথে এই যে 45 দিন, লাস্ট 45 দিন আম্মা আমার সাথে ছিল। তো ইন্টারেস্টিংলি আম্মা আমাকে বলছে যে আমার মনে পড়ে না যে দীর্ঘ 45 দিন তোমাকে আমি চোখের সামনে দেখছি এতটা সময়। হ্যাঁ, তো এটা আচ্ছা। যখন উনি কথাটা বলছে তখন আমি জিনিসটা রিয়েলাইজ করলাম, আসলেই তো তাই, এটা তো আমার জন্য একটা ব্লেসিং। আচ্ছা। অথচ আমি যখন বাসায় বসে মানে আই মিন সকালে, কারণ আমাদের কোনো রুটিন নেই এখন, মানে আপনার যদি একটা হ্যাঁ, অফিসে যাওয়ার টাইম থাকে তাহলে সকালে আর্লি উঠতে হয়, তো একটা রুটিনের মধ্যে হ্যাঁ, থাকলে হয় কি আমরা কাজের মধ্যে থাকলে একটু শরীরটা ভালো থাকে। তো হ্যাঁ, রুটিনে দেরি করে উঠি, একটু লেজিনেস কাজ করে, ধীরে ধীরে উঠি, গোসল করি, শাওয়ার নিই, নামাজ পড়ি। তো কোনো কিছুতে একটু রুটিন না থাকার কারণে হতাশা লাগছিল যে না আসলে এরকম কেন। পরবর্তীতে জি ধীরে স্যার। ধীরে দেখলাম একটা জিনিস আমাদের হতাশা তখনই বেশি লাগবে যখন আমি ওই জিনিসটা বলেছিলাম নিউজ, নেগেটিভ নিউজ বেশি দেখবো। ফর এক্সাম্পল, আপনি মনে করেন দেখছেন যে না আসলে অমুক মারা গিয়েছে, জানাজায় কেউ যায়নি, আপনি ভাবছেন আল্লাহ আমি যদি মারা যাই আমার জানাজায় তো কেউ আসবে না। তো এটা চিন্তা করে আপনি আরো হ্যাঁ, হতাশ হয়ে গেছেন, তাই না? আপনি হ্যাঁ, ভাবছেন যে কি করবেন না করবেন। আবার অনেকে যাদের চাকরি চলে গেছে তাদের এমনিতে ফাইন্যান্সিয়াল প্রেশার মাথায় আছে, হয়তো বাসায় খুব সামান্য একটুতেই ওয়াইফের সাথে বা আব্বা আম্মার সাথে গ্যাঞ্জাম বেঁধে যাচ্ছে। তো আমি তাদেরকে একটু রিকোয়েস্ট করবো যে আপনারা প্রয়োজনে একটু বাসার যে কিচেন, একটু কিচেনে যান। আমি ডেফিনেটলি যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমি কিচেনে যাওয়া শুরু করছি, এবং ইন্টারেস্টিং ব্যাপার আমি রান্না বান্নার কাজেও খুব সহযোগিতা করে রান্না বান্নায় মনে হচ্ছে ধীরে ধীরে পারদর্শী হয়ে যাচ্ছি। কারণ কি আপনি গেলে আপনি জানতে পারবেন যে ওইখানে যে মানুষগুলো কাজ করে, আপনার আম্মা, আপনার ওয়াইফ, যে তারা আসলেই মনে হয় খুব অনেক পরিশ্রম করতে হয়। সামান্য জি পেঁয়াজ স্যার। কাটাও যে এত পরিশ্রমের কাজ, এটা আপনি ওখানে গেলেই বুঝবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি এই যে নির্দিষ্ট টাইমটা আছেন বাসার মধ্যে, এই টাইমটাকে যদি একটু কয়েকটা ধাপে ধাপে ভাগ করে নেন তাহলে ভালো হয়। যেমন আপনি আপনার টোটাল ফ্রেন্ডদের থেকে আইসোলেট হয়ে যান না, কারণ আমরা জি অনেকে স্যার। আলাদা হয়ে গিয়ে কারোর সাথে কোনো যোগাযোগই রাখছি না। কিন্তু দেখেন এখন অ্যাটলিস্ট আমরা এই 2020-তে সেটা বলতে পারি যে আমরা ডিজিটালাইজেশনের যুগে থাকার কারণে যে আমরা সবার সাথে ভিডিও কল, এই যে আপনাদের সাথে বসতে পারছি, তো এইটা কিন্তু আমাদের অপরচুনিটি। যেমন দেখেন আমি আমার ফ্রেন্ডের সাথে এখন কি করি, লুডো খেলি অনলাইনে। তো এটা আমি খেলছি জি। কারণ কি আমি ওটা খুব মজা পাচ্ছি। আমরা খুব একজন আরেকজনকে মানে ওখানে আমরা দেখা যাচ্ছে কমেন্ট করছি, স্লেজিং করছি, খুব মজা লাগছে। সো এটা কি হচ্ছে, আমার একটা যে মনোটোনাস লাইফ ওর মধ্যে কিন্তু একটা ব্রেক। সো আপনি আপনার ফ্রেন্ড বা পিয়ার যারা আছে তাদের সাথে অ্যাটলিস্ট কানেক্টেড থাকেন, একটা ভিডিও কল করেন, একটা গেম খেলেন। তো তাহলে হবে কি আপনার কিন্তু একটা কানেকশন থাকছে, মোটিভেটেড হচ্ছেন, এবং হ্যাঁ, হ্যাঁ, পাশাপাশি আপনি আপনার আব্বা আমাকে সহযোগিতা করেন। যেমন আমাদের বাসায় আমি এবং আমার ওয়াইফ আমরা এখন ফুলের চাষ করছি বারান্দায়, ছোট ছোট টবে ফুল দিয়ে, এবং ফুল ফুটছে। তো একটা ফুল যখন ফুটে আমাদের খুব খুশি লাগে যে এটা আমি নিজের হাতে গাছটা লাগাই গাছ করেছি। তো এরকম ছোট ছোট কাজে খুশিটা খুঁজে নেন। দেখেন, হ্যাপিনেস ব্যাপারটা এমন যে আমরা নিজেরা যেটাকে চিন্তা করি এটা আমার হ্যাপিনেস, সেটাই কিন্তু হ্যাপিনেস। অনেকে চিন্তা করে আমার কার্টুন দেখতে ভালো লাগে, অনেকের হরর মুভি দেখতে ভালো লাগে, জি স্যার। আবার অনেকে হরর মুভি দেখতে ভয় পায়। এটা কিন্তু পুরোটাই মাইন্ডসেট। তো সমস্যা হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া বা আলাদা প্ল্যাটফর্মে যখন অন্যদের দেখি খুব পজিটিভ কিছু শেয়ার করছে, ও ওয়াইফের সাথে একটা ছবি দিচ্ছে খুব সুন্দর লাগছে, আমার কেন এরকম নাই, তখন ব্যাপারটা নিজের কাছে একটা কি হয় যে না, নিজের কাছে একটু খারাপ লাগে। কিন্তু একবার ভেবে দেখেছেন কি সোশ্যাল মিডিয়ায় কেউ কি তার নিজের খারাপ জিনিস শেয়ার দিবে? হ্যাঁ, কেউ কিন্তু তার নিজের খারাপ জিনিস শেয়ার দিবে না। কারণ সোশ্যাল মিডিয়ার এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমি যেটা চাই মানুষকে দেখাতে, সে শুধু সেটাই দেখবে। সুতরাং অন্যকে দেখে প্রতিনিয়ত আপনি কম্পেয়ার স্যার করতে থাকলে এটা হবে। হুম, শিওর। হ্যাঁ, স্যার একটা কমেন্ট ছিল স্যার, আমাদের সাথে কেউ একজন একটা কমেন্ট করেছিল যে আমরা দক্ষিণ এশিয়া ঠিক কতটুকু পিছিয়ে পড়বো, আমাদের সার্কভুক্ত দেশগুলো কি আন্তর্জাতিকভাবে কোনো সহায়তা পাবে কিনা এই বিষয়ে স্যার একটু জানতে চাচ্ছিল। আচ্ছা, দক্ষিণ এশিয়া কতটুকু পিছিয়ে পড়বো এটার এখন যদি আমরা ফোরকাস্টিংটা বলি,
সেক্ষেত্রে সেটা মনে হয় যেমন আপনি আজকেই দেখবেন এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওরা কিন্তু একটা ফোরকাস্টিং করেছে শুধুমাত্র দক্ষিণ এশিয়া না, ওভারঅল পৃথিবী হচ্ছে $9 লক্ষ হচ্ছে আমাদের 9 লক্ষ কোটি কোভিড-19 এর কারণে আমাদের কিন্তু লস হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের যেটা এখন পর্যন্ত ফোরকাস্ট সেটা বলছে যে আমাদের দক্ষিণ এশিয়ার জিডিপি মানে 1/3 অলরেডি কিন্তু আমরা কমে গিয়েছে। 1/3 বলতে মনে করেন আমাদের যদি জিডিপি থাকতো টোটাল দক্ষিণ এশিয়া ধরে যদি 6%, অলরেডি আমরা 4%-এ চলে আসছি এখন পর্যন্ত। তো এই জিনিসটা যদি জি আরো স্যার। কন্টিনিউ হয়, হ্যাঁ, এটা কিন্তু কমতে থাকবে। এটা এমন না যে সার্টেন। হ্যাঁ, কারণ দেখেন আমরা হ্যাঁ, এখন এই যে 21st সেঞ্চুরিতে এসে আমরা কিন্তু এমন একটা ব্যাপার, ক্যাপিটালিজম কিন্তু আমাদের যে আইডিওলজি, ক্যাপিটালিজম আইডিওলজির মূল ব্যাপারটা হচ্ছে বর্ডারলেস কান্ট্রি। বর্ডারলেস কান্ট্রি মানে হ্যাঁ, আমি যে জিনিসটিতে আমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে অর অ্যাবসোলিউট অ্যাডভান্টেজ আছে, ফর এক্সাম্পল ইউএস এর বোয়িং বিমান তৈরি করতে অ্যাবসোলিউট অ্যাডভান্টেজ আছে, সো তারা বোয়িং বিমান করছে। হ্যাঁ, বাংলাদেশ হয়তো ধান উৎপাদন করতে অ্যাবসোলিউট অ্যাডভান্টেজ আছে, এটা ইকোনমিক্যাল যদি হ্যাঁ, চিন্তা করেন ইকোনমিক স্কেলে, সেক্ষেত্রে বাংলাদেশ এটা করছে। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে আমাদের টোটাল এক্সপোর্ট ইম্পোর্ট একটা স্থবিরতা চলে আসছে। হুম, স্থবিরতা চলে আসার কারণে আমরা কিন্তু এতদিন পর্যন্ত কি ছিলাম, আমি যেটা ভালো আমি ওইটা করতাম, আর আমার যেটা কম দরকার আমি হয়তো ওটা অন্যজনের কাছ থেকে ইম্পোর্ট করতাম। এখন আমার কি হয়েছে, এখন আমার এক্স্যাক্টলি। সম্পূর্ণ জিনিসটাই কিন্তু আমার সাপ্লাই দিতে হচ্ছে, সম্পূর্ণ দেশের হ্যাঁ, সবকিছু, তাই না? তো হ্যাঁ, সেক্ষেত্রে জি আমাদের স্যার। একটু সমস্যা তো হবেই। কিন্তু এই সমস্যাটার ব্যাপার হচ্ছে যে আমরা এখান থেকে উত্তরণের একটা বড় ব্যাপার হচ্ছে যে সার্কভুক্ত দেশগুলো কিন্তু নিয়ে, আপনি জানেন যে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার একটা কনফারেন্স কল করেছিল এবং সেখানে কিছু জি স্যার। প্রপোজিশনও ছিল। এবং সার্কভুক্ত দেশের সবগুলো দেশের জন্য যাদের যে ধরনের সমস্যা, সেই ধরনের সমস্যার জন্য কিন্তু অলরেডি আমরা দেখেছি যে বিভিন্ন মাধ্যমে, যেমন আইএমএফ, তারপর হচ্ছে জাইকা, এরা যারা বড় বড় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গ্লোবাল, এরা কিন্তু বিভিন্ন ঋণের যে একটা প্যাকেজ ঘোষণা করেছে, সেটার মধ্যে কিন্তু আমরাও ইনক্লুড আছি। হ্যাঁ, ইভেন জি স্যার। ফিফাও কিন্তু আমাদের বাংলাদেশে যে ফুটবল থেকে পিছিয়ে যাচ্ছে, আইসিসি তারাও কিন্তু আমাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করার জন্য চেষ্টা করছে। এখন ব্যাপারটা হচ্ছে যে থ্যাংক এই ইউ। সহযোগিতাটা হ্যাঁ, কতদিন পর্যন্ত। তো হ্যাঁ, আমার কাছে মনে হয় হ্যাঁ, একটা স্ট্যাটিস্টিক্স আপনাদের দেওয়া উচিত। সরি, 1 মিনিট একটু নেই। সেটা হচ্ছে আমরা হতাশাগ্রস্ত ঠিক হওয়ার আছে। আগে একটু জিনিস বলি। লাস্ট ইয়ারে আপনি যদি তাকান, বাংলাদেশের রবি শস্য মানে ধান, গম, চাল এগুলো নিয়ে আমরা 45 লক্ষ মেট্রিক টন রবি শস্য তৈরি করেছি, উৎপাদন করেছি, এবং আমাদের যে মাছ এগুলো করেছি 45 লক্ষ মেট্রিক টন, যেটা আমাদের যে চাহিদা সেটার থেকে বেশি ছিল। এবং এই বছরও যদি আপনি তাকান, এবছরে দেখবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে কিন্তু ঘোষণা করেছিল যে ধান কাটার জন্য সকলকে এগিয়ে আসার জন্য। এবং খুবই আসার কথা হচ্ছে, লাস্ট আমি 2 দিন আগেও নিউজ দেখছিলাম, অলরেডি আমাদের 70% আমন ধান কিন্তু তুলে ফেলা হয়েছে সবার সহযোগিতায়। হ্যাঁ, ইভেন আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টরাও যে মাঠে নেমে গেছে, আমি এটা দেখে খুবই খুশি হয়েছি। তো এটার কারণে কি হয়েছে, এটার কারণে আমরা একটু ভরসা পাচ্ছি যে আমাদের খাবারে অ্যাটলিস্ট ঘাটতি পড়বে না। আমরা যেটা আসলে মানে হতাশাগ্রস্ত হচ্ছিলাম, তো এই ধরনের জিনিস অসুবিধা হবে না। হ্যাঁ, অসুবিধা হবে, আমরা জিডিপি বড় গ্রোথটা একটু ধরনের কমে যাবে। দুর্ভিক্ষের সম্মুখীন হব না ইনশাল্লাহ। হব না, আই মিন ইনশাল্লাহ, আমরা বড় ধরনের ইনশাল্লাহ, দুর্ভিক্ষের সম্মুখীন হব না। তো ইনশাল্লাহ। এবং নেক্সট এটা নিয়ে আমরা জি স্যার। আশাবাদী ইনশাল্লাহ ভালো কিছু হ্যাঁ, হবে। হয়তো আমাদের একটু পিছিয়ে যাচ্ছি, বাট পিছিয়ে যাওয়া মানেই হেরে যাওয়া নয়। জি স্যার। মানে পিছিয়ে যাওয়া মানেই হচ্ছে আমরা নতুন করে শুরু করার একটা উদ্দীপনা তৈরি করে নতুন ভাবে নতুন করে জীবন গড়ে তোলার একটা প্রচেষ্টা। এক্স্যাক্টলি। নেক্সট হচ্ছে স্যার, আমাদের আসলে লাস্ট 2 মান্থস অ্যাবভ 60 ডেজ অ্যাবভ অর 69 ডেজ এর মতো আমাদের পুরো দেশে শিক্ষা ব্যবস্থায় বন্ধ স্থবির হয়ে আছে, যার কারণে আমাদের দেশের শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনটা ক্রমান্বয়ে নিরাশার অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই সময় এই প্যান্ডেমিক সময়ে তারা এর থেকে বের হয়ে আসার জন্য কি ধরনের চিন্তা বা কি ধরনের কাজগুলো তারা করতে পারে? এছাড়া আমাদের দেশে পাবলিক ইউনিভার্সিটি কিংবা ইউজিসি আমাদের শিক্ষা ব্যবস্থাকে এর পরবর্তী কোয়ারেন্টাইন সময়ের পরবর্তী সময় আমাদের জন্য কি করতে পারে সেই বিষয়টা যদি স্যার একটু বলতেন। আচ্ছা, প্রথমত কথা হচ্ছে যে আমরা দীর্ঘদিন হচ্ছে যে আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে শিক্ষা ব্যবস্থা আমরা হয়তো ক্লাস করছি না, আমরা মনে হচ্ছে আমরা পিছিয়ে যাচ্ছি, আমাদের স্থবির অবস্থা হয়ে গিয়েছে, তাই না? সো এক্ষেত্রে একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে আমরা এই টাইমটাকে কিন্তু ইউটিলাইজ করতে পারি। আপনি যদি দেখেন হার্ভার্ড বিজনেস স্কুল, অক্সফোর্ড, এবং আপনি যত বড় বড় ইউনিভার্সিটি আছে তারা কিন্তু অনলাইন ক্লাস অফার করেছে। আপনি চাইলে যে কোনো বাংলাদেশে বসে কিন্তু আপনি ওগুলো অ্যাক্সেস করতে পারবেন। ইভেন আমি রিসেন্টলি একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে কোর্সেরা, সো কোর্সেরায় অনেক ডিগ্রি দেওয়া হয়, যেটা আপনি এটা কোনো ফ্রি অফ কস্ট আপনি নিতে পারবেন। এবং আপনার যেটা ইন্টারেস্ট আছে, ফর এক্সাম্পল আমার রিসার্চের কাজে প্রয়োজন, সো আমি আর ল্যাঙ্গুয়েজ শিখছি, তো ইভেন ওরা আপনাকে বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি, ফর এক্সাম্পল আমি যে ডিগ্রিটা নিচ্ছি এটা জন হপকিন্স ইউনিভার্সিটির থ্রুতে দেওয়া। সো আপনি কোর্সেরায় যদি ঢোকার পরে আপনার নিজস্ব যে ইন্টারেস্ট আছে যে ফিল্ডে, আপনি ওই ফিল্ডে কিন্তু একটা ডিগ্রি নিতে পারবেন, এবং ওটা কমপ্লিট হওয়ার পরে আপনাকে কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া হবে। এবং ডিগ্রিটা আমার কাছে মনে হচ্ছে খুব চমৎকার, মানে পিক্টোরিয়াল প্রেজেন্টেশন, ভিডিও টিউটোরিয়াল, আপনার তারপরে কুইজ থাকছে, ইন্টারেস্টিং। সো এই সময়টা কিন্তু আমি আমার নিজের রিজিউমিতে কিছু অ্যাড করার কিন্তু সুযোগ আছে।
আমরা ওটা করছি কিনা এটা দেখার বিষয়। দ্বিতীয়ত কথা বলেছেন আপনি, যেটা আমাদের ইউজিসি বা বিশ্ববিদ্যালয় আমাদের এই ধরনের সিচুয়েশনে কি করছে। এখন আপনি দেশের বাইরের বিশ্ববিদ্যালয়গুলোকে যদি দেখেন, সেক্ষেত্রেও অনেকে হয়তো অনলাইন ক্লাসে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু অনলাইন ক্লাসে যাওয়ার আমাদের বাংলাদেশের ক্ষেত্রে বড় একটা প্রবলেম হচ্ছে, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এ নিয়ে মানে কয়েকবারই মিটিং করেছি এবং চেষ্টা করেছি। সমস্যা হচ্ছে, আপনি জানেন আমাদের বিশ্ববিদ্যালয়ে আসলে সকল লেভেলের স্টুডেন্টই আছে, মানে যারা ধনী বা একটু দরিদ্র, নিম্নবিত্ত, উচ্চবিত্ত, সব লেভেলের। সো এমন অনেক পরিবার আছে যেখানে হয়তো আমরা যদি অনলাইন ক্লাস করি, সেক্ষেত্রে এতটা হচ্ছে লাইভে এসে ওদের যে ইন্টারনেটের যে কস্টিং, এতটা হয়তো ওরা বিয়ার করতে পারবে না। সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা তারপরে ভেবেছি যে না, আমরা একটা অনলাইন প্ল্যাটফর্ম করবো যেখানে আমি হয়তো লাইভ ক্লাস না থাকলেও ক্লাসটা আমার একটা আর্কাইভে থাকবে। তো স্টুডেন্টরা পরবর্তীতে যখন ঢুকতে পারবে তখন ওই আর্কাইভ থেকে দেখে নিতে পারবে। তো একটা বড় সমস্যা হচ্ছে কি, আমার যদি 50% বা 70% স্টুডেন্টও অ্যাটেন্ড করে, 30% স্টুডেন্ট অ্যাটেন্ড করতে না পারে আমার অনলাইন ক্লাসে, আমি কিন্তু পরীক্ষা নিতে পারবো না। আমার দেখতে হবে আমার 100% স্টুডেন্টই কি আসতে পারছে কিনা। সো এই জন্য আমরা অলরেডি ইউজিসি থেকে একটা ইনস্ট্রাকশন পেয়েছি, এই যে বিডিডেন এর থ্রুতে জুম থেকে আমাদের সকলকে অফিসিয়াল একটা করে পার্সোনাল আইডি দেওয়া হয়েছে, যেটা থ্রুতে আমরা ক্লাস নিতে পারবো। আমরা ওটা অলরেডি নিয়েও নিয়েছি, আমরা পরীক্ষামূলকভাবে কয়েকজন স্টুডেন্টের সাথে ট্রায়ালও দিয়েছি। কিন্তু সমস্যা ওটাই হচ্ছে যে আসলে কেউ কেউ বলছে যে স্যার টাকা থাকলেও সমস্যাটা হচ্ছে যে আমরা রিমোট এরিয়ায়, আমাদের বাড়িতে ইন্টারনেটের সংযোগটা অত বেশি স্ট্রং না, আমরা আসতে পারছি না। এখন এই ধরনের কিছু সমস্যার কারণে আমরা এখনো আমাদের সদিচ্ছা প্রপার থাকার কারণেও, তারপরেও আমরা কিন্তু পারছি না আসতে। তো আমরা যেটা করছি যে আমরা স্টুডেন্টদের, যেমন আপনি হয়তো জেনে থাকবেন, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের মাননীয় উপাচার্য, উনি আমাদের শিক্ষকদের আবেদন গ্রাহ্য করে এবং আমলে নিয়ে উনি অলরেডি আমাদের 800 শিক্ষার্থী, আমাদের আপনি জেনে থাকবেন আমাদের টোটাল এখন 14,000 অ্যাক্টিভ স্টুডেন্ট, তার মধ্যে 800 শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন অলরেডি, এবং তাদের প্রত্যেককে 3,000 টাকা করে পাঠানোর ব্যবস্থা করেছেন। এবং আমি জানি না বাংলাদেশের অন্য কোনো ইউনিভার্সিটি এটা করেছে কিনা, এবং এটা একটা হিউজ স্টেপ, একটা বোল্ড স্টেপ উনি নিয়েছেন। তো আমরা আশা করি যে এই যে আমরা একটা সহযোগিতা করছি, এটা থ্রুতেও হয়তো তারা কেউ কেউ হয়তো আমাদের যে ইন্টারনেট প্যাকেজ বা এই ধরনের প্রবলেম ফেস করছিল, ওটা হয়তো কভার করবে। এবং আমরা আশাবাদী যে আমরা হয়তো রোজার ঈদের পরেই আমরা অনলাইন ক্লাসটা পুরোপুরি শুরু করার আপ্রাণ চেষ্টা করবো, যেভাবেই পারি না কেন। আর স্টুডেন্ট যারা আছেন তাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো যে আপনারা নিজেদেরকে ডেভেলপ করার চেষ্টা করেন। মানে বাসায় বসে আপনারা যখন আছি, আমার যে ফিল্ডটা ইন্টারেস্ট, আমি সেই ফিল্ডের রিলেটেড অনলাইনে প্রচুর ম্যাটেরিয়াল আছে, আপনি অনলাইনে প্রচুর ডিগ্রি নিতে পারবেন। তো ওই ডিগ্রিগুলোর দিকে তাকান। আপনি অ্যাটলিস্ট লিঙ্কডইনে আপনার আইডিটা আপনি ঠিক করে ফেলেন, কারণ আপনার, আমি যেটা জানি ইএমবিএ যারা আছে তারা অ্যাটলিস্ট গ্রাজুয়েশন কমপ্লিট, সবাই ক্যারিয়ার ওরিয়েন্টেড চিন্তা করছে। সো লিঙ্কডইনে আইডিটা থাকা খুব জরুরি। লিঙ্কডইনে আপনার প্রোফাইলটা আপডেট করে ফেলেন। আপনি যে সেক্টরে যেতে যাচ্ছেন ওই রিলেটেড লোকজনের সাথে আপনি কানেক্টেড থেকে যান, দেখেন ওই জিনিসটা কিভাবে চলে, আপনার কিন্তু একটা আইডিয়া হলো। মানুষ শোনেন, এখন 21st সেঞ্চুরিতে এসে নেটওয়ার্কিং এটা একটা অনেক বড় একটা অ্যাবিলিটি এবং স্কিল। সো নেটওয়ার্কিং অ্যাবিলিটিটা থাকতে হবে। ওই কাজটা আপনারা যদি বাসা বসে করে ফেলতে পারেন, তাহলে আমার মনে হয় যে সিচুয়েশন ওভারকাম হওয়ার পরই আপনাদেরকে কিন্তু একটা অনেক অপরচুনিটি অনেকের থ্রুতে আসতে পারে। এক্স্যাক্টলি। স্যার, অনেকেই কমেন্ট করছে, আমরা আশা করি আপনাদের কমেন্টগুলো আমাদের সেশনের শেষের দিকে 5 মিনিট সময় দেওয়া হবে, যে সময়টা আমরা আপনাদের কমেন্টগুলো নিয়ে আলোচনা করব। তো স্যার, নেক্সট কোশ্চেন হচ্ছে যে বাংলাদেশের, আমি যতটুকু জানি, আমরা সবাই জানি যে আপনি এআইএস এর একজন স্টুডেন্ট, প্লাস হচ্ছে এআইএস নিয়ে এআইএস স্টুডেন্টদের পড়াচ্ছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এআইএস এর একজন টিচার, অনারেবল টিচার। তো সেই ক্ষেত্রে আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে বাংলাদেশের পার্সপেক্টিভে এআইএস বা অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে পড়াশোনার ক্ষেত্রে আমাদের ক্যারিয়ারটা কতটুকু নিশ্চিত, সেই বিষয়টা যদি স্যার একটু বলতেন। আচ্ছা, দেখেন আপনি যেহেতু বলছেন এআইএস, সো এখানে আমরা একটু ইলাবোরেট করে বলি সবার জন্য, যেটা সুবিধা হবে, যেটা অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস। সো আমরা যদি একটু 10 ইয়ার্স ব্যাকে যাই, 10 ইয়ার্স ব্যাকে গিয়ে বা 10 to 15 ইয়ার্স ব্যাকে যান, তখন শুধু পাবেন অ্যাকাউন্টিং। এখন এসে আমরা ডিপার্টমেন্টের নামটা করেছি কি, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস। সো আপনি ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন। কেন এই ডিফারেন্সটা কারণ এই কারণেই, আমাদের অ্যাকাউন্টিং থেকে যারা পড়াশোনা করে বের হচ্ছে, তাদের আলটিমেট উদ্দেশ্য কি, একটা কোম্পানির হিসাব রক্ষণটায় সহযোগিতা করা, ইজন্ট ইট? তো হিসাব রক্ষণটায় সহযোগিতা করছে, কিন্তু এখন এই সিচুয়েশনে এসে দেখবেন প্রচুর ইআরপি সফটওয়্যার আসছে, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, মানে যে সফটওয়্যারগুলো একটা কমপ্লিট প্যাকেজ। আপনার ডেবিট ক্রেডিট কোনো জার্নাল এন্ট্রি ম্যানুয়ালি দেওয়ার প্রয়োজন নেই, আপনার ট্রানজাকশন হলে অটোমেটিক আপনার রিপোর্ট জেনারেট হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল এসএপি, ওরাকল, টালি, এই ধরনের লেটেস্ট সফটওয়্যার কিন্তু বড় বড় অর্গানাইজেশনগুলো ইউজ করছে। তো বড় বড় অর্গানাইজেশনগুলো এই ধরনের সফটওয়্যার ইউজ করার কারণে, তার মানে কিন্তু আমাদের ডে টু ডে যে আমাদের হিসাব রক্ষণ, ওই জিনিসটা থেকে আমরা কিন্তু অলরেডি এক স্টেপ ফার্দার চলে আসছি। এখন আমরা চলে আসছি কোথায়, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম। মানে কি, আমাদের এই অ্যাকাউন্টিং জেনারেটেড যে ডাটাটা, এই যে ইনফরমেশনটা, এইটা আমরা কিভাবে ডিসিশন মেকিং এ ইমপ্লিমেন্ট করতে পারি।
সো এই দিক থেকে যদি আপনি কনসিডার করেন, সেক্ষেত্রে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্ট থেকে যারা গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করছেন তাদের অপরচুনিটি হিউজ। কারণ আপনি এমন একটা অর্গানাইজেশন পাবেন না যেখানে হিসাব রক্ষণ ডিপার্টমেন্ট নাই। সো যেখানে হিসাব রক্ষণ এবং পলিসি মেকিং, কারণ আপনি মনে করেন একটা অর্গানাইজেশনের টাকাটা হচ্ছে ওই কোম্পানির হচ্ছে একেবারে হার্ট অর ব্লাড। সো ওই টাকাটা কি করে ম্যানেজ করতে হয় এটা নিয়ে কাজ করছে অ্যাকাউন্টিং অর ফাইন্যান্স, এই দুটা ডিপার্টমেন্ট কাজ করে ইউজুয়ালি। সো সেক্ষেত্রে অ্যাকাউন্টিং থেকে বের হওয়ার পরে আমার কাছে মনে হয় যে চাকরির অপরচুনিটি হিউজ। তবে এটার ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং থেকে বের হওয়ার পরে চাকরির অপরচুনিটি হিউজ অন্য ডিপার্টমেন্ট থেকেও কিন্তু সেম, যদি না আপনি একটা প্রফেশনাল ডিগ্রি অ্যাটেইন করেন। ফর এক্সাম্পল, আপনি মার্কেটিং বা ম্যানেজমেন্ট অন্য ডিপার্টমেন্ট থেকেও যদি যারা বের হচ্ছে তারাও কিন্তু একই আপনার সাথে এমটিইউ লেভেলে পরীক্ষা দিবে বিভিন্ন কর্পোরেটে। সো এমটিইউ লেভেলে পরীক্ষা দেওয়ার পর তাদের আর আপনার লেভেল কিন্তু সেম। সো আপনি যদি একটা প্রফেশনাল ডিগ্রি নেন সেক্ষেত্রে আপনার কি হবে, আপনার টপ ম্যানেজমেন্টে যাওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে কম্পেয়ার টু দোজ স্টুডেন্ট। কারণ ওই স্টুডেন্টদের জন্য সিএ মানে চার্টার্ড অ্যাকাউন্টিং ডিগ্রিটা করা খুব ডিফিকাল্ট হবে, আপনার যেটা অলরেডি আপনি কিন্তু ওর পরে অনেক বেসিক নলেজ আছে। সো চার্টার্ড অ্যাকাউন্টিং ডিগ্রিটা দিচ্ছে বাংলাদেশে আইসিএবি, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। এছাড়া আপনি করতে পারেন সিআইএমএ, সিএমএ করতে পারেন, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ডিগ্রি, যেটা হচ্ছে সিআইএমএ দিচ্ছে। এসএসসিএ করতে পারেন, সিসা করতে পারেন, সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম অডিটর। সো আপনি অ্যাকাউন্টিং থেকে বের হওয়ার পরে এতগুলো প্রফেশনাল ডিগ্রি নেওয়ার আপনার অপরচুনিটি আছে। সো এতগুলো প্রফেশনাল ডিগ্রি নেওয়ার অপরচুনিটি থাকলে আপনার নিশ্চয়ই উচিত যে কোনো একটা প্রফেশনাল ডিগ্রি নেওয়ার দিকে পার্সু করা। আপনি জব করছেন, জবের পাশাপাশি তাহলে সিএমএ করেন, ঠিক আছে, আপনার এখনই জবের প্রেশার নাই, তাহলে আপনি সিএতে যান। তাহলে কি হবে, আপনি কিন্তু অন্যদের থেকে আগিয়ে থাকবেন আপনার প্রফেশনাল ডিগ্রিটা। এবং আমি একটু মেনশন করতে চাই, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং আমার নিজ ডিপার্টমেন্টে জয়েন করার পূর্বে আমি সিএ প্রফেশনে ছিলাম। তখন আমি কেপিএমজি রহমান হক বাংলাদেশে এটাই ছিলাম, যেটা আপনি জানবেন যে কেপিএমজি একটা গ্লোবাল ফার্ম। সো আমি ওখানে দীর্ঘ 1.5 বছর কাজ করার আমার নিজেরও এক্সপিরিয়েন্স আছে, এবং আমি অলরেডি ওখানে সিএতে 17টা সাবজেক্ট, আমি 2টা পরীক্ষার মধ্যে 11টা সাবজেক্ট পাস করেছিলাম 2টা সিটিং এ। যাই হোক, তারপর আমি আমার এখানে জাহাঙ্গীরনগরে হয়ে যাওয়ার পরে আমি ওই জবটা সুইচ করি। তো ওই জায়গায় যাওয়ার কারণে আমি দেখেছি যে আসলে আপনি যদি ওই ধরনের প্রফেশনাল ডিগ্রি নেন তাহলে আপনার মধ্যে অবশ্যই একটা ডিফারেন্স ক্রিয়েট হবে এবং আপনি জানবেন। কারণ হচ্ছে কি, আমরা যে এই যে বিদ্যাটা শিক্ষাই মনে করেন লাইক হচ্ছে একেবারে পুঁথিগত বিদ্যা, মানে আমরা একেবারে আপনাকে ক্লাসে পড়াচ্ছি, প্র্যাকটিক্যাল কিন্তু খুবই কম। 3 মাসের ইন্টার্নশিপ এটা আসলে কিছুই না, 3 মাসের ইন্টার্নশিপ অনেকে ঠিক মতো যায়ও না। কিন্তু আপনি যখনই একটা প্রফেশনাল ডিগ্রি নেবেন তখন আপনার প্রচুর প্র্যাকটিক্যাল নলেজ হয়। আপনি হয়তো অডিটে যাচ্ছেন ফিল্ডে সরাসরি। আমি যখন এত ছোট লেভেলে ছিলাম, আমি গ্রাজুয়েশন করলে একজন সিইওর সাথে মিটিং করছি, তো এটা আমার জন্য একটা বড় নলেজ যে সিইও কি করে কাজ করছে, কি করে কথা বলছে, তার ফর্মাল অ্যাটায়ারটা কেমন। সো আমি কিন্তু ওর থেকে লার্নিং নিচ্ছি, শুধুমাত্র আমি স্ট্যান্ডার্ড শিখছি তা না, আমি কিন্তু টোটাল সবকিছু, এনভায়রনমেন্ট, আমার নিজেকে প্রেজেন্টেশন, আমার অ্যাটায়ার, সবকিছু কিন্তু অ্যাটিটিউড কি হওয়া উচিত সবকিছু কিন্তু আমি তখন লার্নিং হচ্ছে। সো আমার কাছে মনে হয় যে অ্যাকাউন্টিং থেকে পড়াশোনা, আরেকটা ব্যাপার হচ্ছে হায়ার স্টাডিজের কথা আমি একটু মেনশন করতে চাই। অ্যাকাউন্টিং থেকে আপনি যদি পড়াশোনা করে যদি হায়ার স্টাডিজ যেতে চান, আপনার কিন্তু প্রচুর অপরচুনিটি। মানে আমি মনে হয় যে যতগুলো বিজনেস স্কুল আছে সব জায়গায় অ্যাকাউন্টিং রিলেটেড সাবজেক্ট আপনি পাবেন। সো এমন হবে না যে আপনার কোনো মানে সাবজেক্ট পাচ্ছেন না, এরকম ইউনিভার্সিটি আছে যেটা বিজনেস স্কুল সাপোর্ট করে। সো অ্যাকাউন্টিং অবশ্যই আমরা ডেফিনেটলি পরে আলোচনা করব ইনশাআল্লাহ। স্যার, এরপরে হচ্ছে আমাদের দেশে অ্যাকাউন্টিং এর চাহিদা বা হিসাব, যেহেতু প্রত্যেকটা প্রতিষ্ঠানই অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স ডিপার্টমেন্ট রয়েছে, তো এই ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা প্রতিষ্ঠানের চাহিদা রয়েছে। এই ক্ষেত্রে স্যার একাডেমিক পড়াশোনাটাই কি যথেষ্ট অ্যাজ এ অ্যাকাউন্টিং এর স্টুডেন্টদের জন্য, বা এর পাশাপাশি আমরা আরো অনেকগুলো কোর্স করলে কতটুকু আমাদের ক্যারিয়ারটা আরো বুস্ট আপ হয়, এই বিষয়টা যদি একটু ডিসক্রিপটিভ একটু ইয়াভাবে বলতেন, আচ্ছা। ব্যাখ্যা দিতেন। প্রথম কথাটা হচ্ছে শুধুমাত্র অ্যাকাউন্টিং না, বিবিএ মেজর নিয়ে যেসব ছেলেরা বের হচ্ছে তাদের অ্যাকচুয়ালি আমি বিসিএসটাকে একটু অ্যাপার্ট করে রাখছি। আমি ধরে নিচ্ছি যে বিবিএ যারা করে বের হচ্ছে তাদেরকে কর্পোরেটিভ বা সব গভর্নমেন্ট জবই হচ্ছে তাদের টার্গেট। সো তাদের অ্যাকচুয়ালি যদি টার্গেটটা কর্পোরেট জবই হয়ে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র ক্লাসের পড়াশোনাটাই সব নয়। কারণ দেখবেন আমাদের বিবিএ প্রোগ্রামে আমরা প্রচুর প্রেজেন্টেশন নিই। প্রেজেন্টেশনটা কেন নেই, এর আলটিমেট অবজেক্টিভটা হচ্ছে কিন্তু আপনাদেরকে শেখানো যে আমরা নিজেকে কি করে প্রেজেন্ট করতে পারি। কারণ কর্পোরেটে আপনি জানেন যে আমাদেরকে ফর্মাল অ্যাটায়ার সবসময় মেনটেন করতে হয়, আমরা কি করে কথা বলছি, কি করে, কারণ আমাদের ডিলিংস গুলো দেখা যাচ্ছে প্রচুর কর্পোরেটে যারা হচ্ছে হায়ারের দেশের বাইরে আছে তাদের সাথে ডিল করতে হয়। সো এক্ষেত্রে আপনি কি করতে পারেন, এক্ষেত্রে আপনি করতে পারেন, দেখবেন যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনেকগুলো ক্লাব থাকে, আপনি পড়াশোনার পাশাপাশি ওই ক্লাবগুলোয় কিন্তু একটু অ্যাটাচ হতে পারেন। যেমন আমি এখন নিজে পার্সোনালি 9টা ক্লাবের অ্যাডভাইজার। 9টা ক্লাব ডাইভার্সিফাইড ক্লাব, কিছু আছে হয়তো আমাদের সোশ্যাল ওয়ার্কের ক্লাব, কিছু আছে হায়ার স্টাডিজ ক্লাব, কিছু আছে ক্যারিয়ার ক্লাব। সো এইগুলো ক্লাবে থাকার কারণে আমি দেখেছি ওরা অনেকে, আপনি যদি ফর এক্সাম্পল আপনি যদি একটা ডিবেটিং ক্লাবে আপনি অ্যাটাচ হন, তো কি হবে, আপনার যে ইন্টারভিউ স্কিলটা বাড়বে।
আপনি যদি হায়ার স্টাডিজ ক্লাবে ইনক্লুড হন তাহলে কি হবে, আপনি ওখান থেকে জানতে পারবেন যে পড়াশোনার পাশাপাশি হায়ার স্টাডিজের জন্য কি করা উচিত আপনার এখন। ক্যারিয়ার ক্লাবে যদি হন, তো ক্যারিয়ার ক্লাবে দেখবেন ওরা প্রচুর সেমিনার নেয়, সেমিনার নিয়ে আপনার কি করে নিজের স্পিকিং গ্রোথ করা যায়, তো এইটা আপনি পাশাপাশি কিন্তু করে নিতে পারছেন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। আর একটা জিনিস করা উচিত, আমি যেটা মনে করি, কর্পোরেটে গেলে এক্সেলে কাজ করেন না এরকম কর্পোরেশন খুব কম, মাইক্রোসফট এক্সেলে। হ্যাঁ। সো আপনি অ্যাটলিস্ট পাশাপাশি মাইক্রোসফট এক্সেলে কি করে কাজ করতে হয়, কিছু শর্টকাট কিবোর্ড দিয়ে কিভাবে কাজ করতে হয়, এই জিনিসগুলো যদি একটু নিজে নিজে ডেভেলপ করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো হবে। যেমন আমি একটু বলতে পারি, আমার কিছু ফ্রেন্ড আমরা যখন বিবিএ এর পাশাপাশি পরীক্ষা দিয়ে চাকরি ঢুকেছিল তখন দেখেছিলাম কাজী আইটি ক্যাম্পাস রিক্রুটমেন্টে এসেছিল। তো কাজী আইটির ওদের একটা পরীক্ষা দেখেছিলাম, ওরা কিন্তু আপনার কিবোর্ডে টাইপিং স্পিডটাও একটা পরীক্ষা, যে আপনি কত দ্রুত টাইপ করতে পারছেন। সো যে ব্যক্তি যত দ্রুত টাইপ করতে পারছে এটা কিন্তু তার জন্য একটা এক্সট্রা স্কিল অন্যদের থেকে, তাই নয় কি? এবং অবশ্যই। লাস্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ইংলিশ। আমাদের সব থেকে বড় সমস্যাটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম ইংলিশে খুব ভয় পাই, ম্যাক্সিমাম, আমি বলছি না সবাই। এখন যে যুগ বা আমরা যে সিনারিতে আছি, ইংলিশ শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ না, এটা একটা টুল। এটা সবাই বলছে ইংলিশ একটা টুল, আপনার জানতে হবে এটা কি করে ইউজ করতে হয়, এটা কমিউনিকেশন টুল। এটা না হলে আপনি কোনো জায়গায় ভালো উপরের পর্যায়ে যেতে পারবেন না। সো ইংলিশের ফোবিয়াটা একটু দূর করতে হবে। কি করে দূর করতে হবে? আপনি যদি আপনার টোটাল ডে লাইফটা একটু ইংলিশটা শেখার জন্য এরকম ভাবে রুটিন করে নেন তাহলে খুব ভালো হবে। যেমন আপনি একটু হয়তো ইংলিশ সিরিয়াল বেশি দেখলেন, যেমন আমি নিজে যেটা পছন্দ করি, বিগ ব্যাং থিওরি একটা ইংলিশ সিরিয়াল আছে, এই সিরিয়ালটা যদি দেখেন ওদের প্রোনাউন্সিয়েশন খুব ভালো এবং ওদের ইংলিশটাও খুব চমৎকার। সো যারা আইএলটিএস দিচ্ছেন বা এই ধরনের কিছু দিচ্ছেন তাদের ওই সিরিয়ালটা দেখা ভালো। পাশাপাশি আপনি নিউজ দেখলেন, প্রতিদিন আধা ঘন্টা হয়তো আপনি আল জাজিরা বা বিবিসি এই ধরনের জায়গায় গেলেন, তো সেক্ষেত্রে হবে কি যে এই ধরনের নিউজ চ্যানেলে যদি আপনি নিউজটা দেখেন সেক্ষেত্রে আপনার লিসেনিংটা খুব ক্লিয়ার হয়ে যাবে। ইংলিশ মুভি দেখলেন এবং পাশাপাশি আপনি একটা গ্রুপ করতে পারেন যাদের সাথে আপনি কথা বলার সময় ইংলিশে কথা বলবেন। আপনি ভুল বলেন তাও আপনি ইংলিশেই কথা বলেন, তাহলে কি হবে? আপনার কনফিডেন্সটা গ্রো করবে, তো আপনি নতুন নতুন শব্দ শিখতে পারবেন। ইংলিশটাকে আমার কাছে মনে হয় খুব জরুরি, আমাদের কর্পোরেটের জন্য তো ইংলিশ মাস্ট। আহ, আসলে আমাদের দেশের যত স্টুডেন্ট আছে বা আমরা যারাই আছি, আমাদের সবচেয়ে ভয় মানে ছোট থেকেই আমাদের মাঝে যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি ভীতি থাকতো, সেই বিষয়গুলো হচ্ছে ইংলিশ। ফার্স্ট ইংলিশ, ফোবিয়া। সেকেন্ড হচ্ছে ম্যাথ। ফোবিয়া হ্যাঁ, যাকে বলা হয়, ইংলিশ আর ম্যাথ। এমনও আছে যারা কিনা এখন টপ স্কলার যারা আছে আমাদের দেশের, তাদের যদি হিস্ট্রি আমরা দেখি, সবাই সবার মুখে আমরা একটা কথাই শুনবো, যে ছোট থাকতে আমি যখন স্কুলে বা কলেজে ছিলাম তখন তো ভাই ইংলিশের নাম শুনলেই ভয় লাগতো। ইংলিশ ভয় সেকেন্ড লাগতো, পার্ট এক্স্যাক্টলি। পরীক্ষা, ইংলিশ সেকেন্ড পার্ট পরীক্ষা, গ্রামার আইটেম কি জানি কি আসবে, পাস করব না ফেল করব, সেই ধরনের একটা চিন্তা, সেই ধরনের একটা ভীতি কাজ করতো। স্বাভাবিক তো কাজ করতো। এখন আমরা চাইলে স্যারের যেই সকল নির্দেশনা দিল, ওইভাবে চাইলে আমরা আপনি এখনো একটু অ্যাড সময় করি, আছে। জি ইংলিশের স্যার। জন্য কিন্তু আপনার শেখার জন্য কিন্তু এইটা আমাদের খুব প্রাইম টাইম। একেবারে হ্যাঁ। বাসায় আছি দেখেন, রবি 10 মিনিটস স্কুলের আপনি দেখবেন ওদের অ্যারাউন্ড 45 ক্লাস আছে ইংলিশ নিয়ে, বাসায় বসে শেখার জন্য। ব্রিটিশ কাউন্সিল প্রচুর ইংলিশের লেকচার আছে এবং আপনি ইউটিউবে সার্চ করলে তো প্রচুর প্ল্যাটফর্ম পাবেন। তো এইগুলো জাস্ট যদি একটু ফলো করেন, নিজে একটু প্র্যাকটিস করেন বাসায়, খুবই মানে এটা আপনার জন্য মানে আমি কি বললাম আশীর্বাদ হয়ে আসবে আপনি যদি ইংলিশটা ভালো মতো দখলে নিতে পারেন। এমনও অনেক হয়েছে, আমি নিজে দেখেছি, এমন অনেক ইন্টারভিউতে গিয়েছে ওই ছেলের হয়তো দেখা যাচ্ছে মানে রেজাল্ট খুব খারাপ, অ্যারাউন্ড 3, কিন্তু ইংলিশে সে খুব ফ্লুয়েন্ট, সে খুব দ্রুত জব গ্রাব করে ফেলেছে। কারণ কি? ও কিন্তু নিজেকে দ্রুত প্রেজেন্ট করতে পারে। আর আপনি ইংলিশ ঠিক না ঠিক। জানার কারণে আপনার ভিতরে ক্যাপাবিলিটিস আছে কিন্তু আপনি ওটা প্রেজেন্ট করতে পারছেন না। তো দুটোর কিন্তু একটা বড় সমস্যা যে কমিউনিকেশনে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। সো এইগুলো যদি একটু কেয়ার করি বা একটু আমরা একটু গল্পের বই পড়লাম ইংলিশে, সমস্যা কি? হ্যাঁ ভালো লাগবে পড়তে, পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে। স্যার, অ্যাকাউন্টিং নিয়ে বা এআইএস নিয়ে প্রশ্ন ছিল। তো এরপরে হচ্ছে স্যার, আমাদের দেশে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো প্রফেশনাল কোর্সের জন্য আমাদেরকে সাপোর্ট দিচ্ছে এবং প্রফেশনাল কোর্সগুলো করার জন্য আমাদেরকে ইনভাইট করছে এক কথায়। তো সেখানে ভর্তি হওয়ার জন্য বেসিক্যালি কি ধরনের যোগ্যতা প্রয়োজন বা কি ধরনের অ্যাক্টিভিটিস গুলো আমাদের প্রয়োজন, বা ভর্তি হওয়ার পরবর্তী সময়গুলোকে আমরা কিভাবে আমাদের স্কিলকে ডেভেলপ করতে পারবো ওই সকল প্রফেশনাল প্রতিষ্ঠানগুলোতে যেখানে আমাদের এই কোর্সগুলো প্রোভাইড করছে, এই সম্পর্কে স্যার যদি কিছু বলতেন। দেখেন একটা ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করি। আমার খুব একটা ক্লোজ ফ্রেন্ড, ও হচ্ছে আমরা যখন বিবিএ করছিলাম আমাদের সাথেই ছিল, তো ওর খুব ইচ্ছা ছিল আর্মিতে যাবে। তো আর্মিতে যাবে ওর ইচ্ছাটা থাকার কারণে ও কি করলো, আমাদের ঠিক আছে ক্লাসে অ্যাজ ইউজুয়াল অ্যাটেন্ডেন্স দিত, কিন্তু ও আর্মি কোচিং করতো এবং সে অলরেডি 2বার আইএসএসবি ফেসও করলো। এবং ওর ব্যাড লাক যে ও আইএসএসবি ফেস করে ওটা কভার শেষ করতে পারেনি, রেড কার্ড পেয়েছে। সো দ্যাটস ওয়াই ও ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। তো ইন দ্য মিন টাইম ওর কি হয়েছে, ওর ক্লাসের সিজিপিএ কিন্তু খারাপ হয়ে গেছে, 2টা সেমিস্টার চলে গেছে।
ও আর্মির কারণে কনসেন্ট্রেট করতে গিয়ে ওর এখানে এটা হয়ে গেছে, যার কারণে কিন্তু সে খুবই আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট। আপনি তার ইংলিশ শুনলে আপনার মনে হবে যে না, এই ছেলে আসলে অনেক জানে। এবং তো ও কি করলো, এসে ও বুঝলো যে ওর 2টা সেমিস্টারের রেজাল্ট এতটাই খারাপ হয়ে গেছে যে ওর আসলে এখন আর 3.9 বা 3.8 এই লেভেলে পাওয়া সম্ভব না ওর পক্ষে। তো ও কি করলো, ও আমাদের বিবিএ এর পাশাপাশি এসএসসি শুরু করলো। এবং আউটস্ট্যান্ডিং ব্যাপার হচ্ছে, আমরা সবাই যখন বিবিএ এমবিএ শেষ করলাম, ও তখন বিবিএ এমবিএ প্লাস এসএসসি সব কভার করে ফেলেছে। আপনি দেখেন আমার হাতে 2টা সার্টিফিকেট, ওর হাতে একটা প্রফেশনাল ডিগ্রি। কে কাকে চুজ করবে? আমার না হয় মনে করেন ডিগ্রি আছে 3 আমার সিজিপিএ 3.9 এর উপরে, কিন্তু ওর কাছে কিন্তু একটা প্রফেশনাল ডিগ্রি আছে। সো সে কিন্তু ওইভাবেই প্ল্যান করে নিয়েছে যে না, আমার এখানে যেহেতু একটু পিছিয়ে পড়েছি, তাহলে আমি অ্যাডিশনাল কি করতে পারি। সো এসএসসিটা কিন্তু আপনার আলাদা কিন্তু এরকম হচ্ছে না যে কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার অর্গানাইজেশনে আপনার জয়েন করে থাকতেই হচ্ছে, এটা কিন্তু আপনি পড়াশোনার পাশাপাশি করতে পারছেন। এরকম আরেকটা জিনিস আছে হচ্ছে সিএমএ, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। এবং সিএমএ তে আবার আরেকটা ব্যাপার আছে, যারা গ্রাজুয়েশন করে যাচ্ছে বিশেষ করে আমাদের ফিল্ড থেকে, তারা কিন্তু অনেকটা এক্সামশনও পাচ্ছে। ফার্স্ট লেভেলে মাত্র একটা সাবজেক্ট পরীক্ষা দিতে হচ্ছে। সো সিএমএ যদি আপনি একটা সাবজেক্ট পরীক্ষা দিতে হচ্ছে, দেন আর যে কয়টা লেভেল আছে আপনি ওটা খুব ইজিলি পার করতে পারবেন যদি একটু স্টিক টু দ্য প্ল্যান রাখেন। সো আমার কাছে মনে হয় সিএমএ, এসএসসিএ, তারপর সিসা, সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম অডিটর, এটাও একটা চমৎকার ঘটনা। আরেকজন বলি, আমাদের ক্লাসের আরেকটা ফ্রেন্ড, ও আমার সাথে সিএতে আরআরএইচে ও জয়েন করেছিল। তো সিএতে শুরু করার পরে ও যখন দেখলো যে এখানে প্রচুর প্রেশার, অনেক ঝামেলা হয়ে যাচ্ছে, ও এটা নিতে পারছে না, কিন্তু ও আবার প্রোগ্রামিং এ খুব ভালো ছিল। ও কি করলো, ও আরআরএইচ থেকে কুইট করলো। এবং এটা ওর জন্য একটা বড় ডিসিশন ছিল, কারণ ও 6 মাসের বেশি আরআরএইচ ইনভেস্ট করে ফেলছে। তো আপনি আপনার লাইফে 6 মাস হঠাৎ করে চলে এসে বলছেন না আমি এটা ভুল পথ, তো 6টা মাস কিন্তু লাইফের জন্য খুব ইম্পর্টেন্ট। সো ওটা কুইট করে ও কি করলো, ও প্রোগ্রামিং ভালো জানতো এবং ওর মানে টেকনোলজিক্যাল ব্যাপারেও খুব আউটস্ট্যান্ডিং। ও কি করলো, ও সিসা পরীক্ষাটা দিল। সিসা দিয়েও একবারে সিসা কোয়ালিফাই করে ফেললো। এবং সে এখন দারাজের অ্যাকাউন্ট সেট। চিন্তা করেন, আমার ফ্রেন্ড সে এখন দারাজের অ্যাকাউন্ট সেট আমাদের এই বয়সে। কেন? সে করেছে কি, সে একটা প্রফেশনাল ডিগ্রি নিছে, যেটা তাকে কি করেছে, আলাদা একটা ভ্যালু অ্যাড করেছে। ঠিক পাশাপাশি আপনারা যদি মনে করেন না আমার অপরচুনিটি আছে, আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিতে পারবে এক্সট্রা 3 বছর গ্রাজুয়েশনের পরে, আপনি অবশ্যই, আমার কাছে মনে হয় আপনার যদি ক্যালিবার থাকে আপনার সিএতে যাওয়া উচিত। সিএতে গেলে কি হবে, সিএতে গেলে অ্যাটলিস্ট আপনারা যারা অ্যাকাউন্টিং এর ছাত্র বা এই লেভেলের, তাদের আসলে পুরো থরলি দেখা হয়ে যাবে যে আসলে এই প্রফেশনটা কি। অ্যাকাউন্টিং এর একেবারে আপনি বলতে গেলে টপ পর্যায়ে যাওয়া হয়ে যাবে সিএটা কমপ্লিট করলে। তো এবং সে কারণে হবে কি, এবং আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অলরেডি এমওইউ সাইন আছে আইসিএবি সাথে, সিএফ ডিগ্রিটা প্রোভাইড করছে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। সো আমরা ফার্স্ট লেভেলে 7টা সাবজেক্টের মধ্যে 3টা সাবজেক্ট এক্সামশন পাই। ঢাকা ইউনিভার্সিটি অবশ্য 5টা সাবজেক্ট এক্সামশন পাই। আমরা আশা করি আরো 1 বছর পরে আমরাও 5টা পাবো। সো সবগুলো বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ পাচ্ছে, সবগুলো বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা এক্সামশন আছে আপনারা যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি কিন্তু ওখানে এক্সামশনটা নিয়ে সহজেই কিন্তু আপনি আপনার ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারছেন। এছাড়া আবার আপনার যারা সেক্রেটারিয়েটেরও একটা প্রফেশনাল ডিগ্রি আছে, চার্টার্ড সেক্রেটারিয়েট। আপনারা যারা এখন আমি শুনছি রিসেন্টলি বা একটা হয়তো বাংলাদেশ ব্যাংকের কিছু কথা হচ্ছিল যে ইন ফিউচার কোনো কোম্পানি সেক্রেটারি হতে হলে তার ওই চার্টার্ড সেক্রেটারি ডিগ্রিটা থাকা লাগবে। তো সেক্ষেত্রে যারা এখন ওই ডিগ্রিটা নিয়ে অলরেডি নিতে পারবেন, তাদের কিন্তু দেখেন অপরচুনিটি কত হাই, কারণ আপনি চার্টার্ড সেক্রেটারি ডিগ্রি বাংলাদেশে এখন 1000 নাই। সো এইসব দিক থেকে যদি আপনি চিন্তা করেন, অবশ্যই আমাদের দিক থেকে আসলে প্রফেশনাল ডিগ্রির জন্য যাওয়ার জন্য অনেক, এবং প্রত্যেকটা বডি, এই যে সিএ বলেন, সিএমএ বলেন, এসিসিএ বলেন, সিসা বলেন, চার্টার্ড সেক্রেটারিয়েট বলেন, সবগুলো ডিগ্রি নেওয়ার জন্য কিন্তু অ্যাকাউন্টিং থেকে আপনারা অ্যাভেল করতে পারবেন ইজিলি। ইভেন আপনি সিএফএও করতে পারবেন অ্যাকাউন্টিং, মানে সার্টিফাইড যে ফাইন্যান্স থেকে যেটা নেয় আর কি, চার্টার্ড ফাইন্যান্স অ্যাকাউন্টেন্ট। স্যার যাই হোক, আমিও একজন এসএসসি এর স্টুডেন্ট। আমি এসএসসি এর ফার্স্ট পার্ট আমি কমপ্লিট করেছিলাম। থ্যাংক ইউ স্যার। এরপর হচ্ছে স্যার, অ্যাকচুয়ালি অনেকেই আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগে আমরা চাই আমাদের একটা সিকিউর আর্নিং সোর্স বা আমরা কিছু করি, কোথাও জব করি বা কোথাও জয়েন করি, বা বিভিন্ন সময় দেখা যায় আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরও, পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরও বিভিন্ন জায়গায় আমরা আমাদের সিভি ড্রপ কিংবা হচ্ছে আমরা ইন্টারভিউ দিতে গিয়ে ইন্টারভিউ ফেস করছি, বাট আমাদের চাকরি হচ্ছে না। তো আমি যে বিষয়টা নিয়ে আসলে আপনাকে কথা বলতে বলবো, সেই বিষয়টা হচ্ছে যে আমরা ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে, ইন ফিউচার ক্যারিয়ার ডেভেলপমেন্ট যারা এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বা করছে, তাদের এই বিষয়গুলো নিয়ে, ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে যদি কিছু বলতেন, কিভাবে আমরা সিভি রাইটিং করতে হবে। হ্যাঁ জি স্যার। এখানে আপনি একটা ভালো টপিক ইনক্লুড করেছেন, সিভি রাইটিং, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা আসলে এখন যারা বাসায় আছি, আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার কয়জন ফ্রেন্ডের খুব ভালো ডেভেলপড একটা সিভি আছে। আমার কাছে মনে হয় মোর দেন 50% পাবে ভালো ডেভেলপ সিভি নেই। একটা ভালো ডেভেলপ সিভি থাকাটা খুবই জরুরি। কেন জরুরি বলছি দেখেন, আপনি কোনো অর্গানাইজেশনে যখন অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লাই করার পরে কিন্তু সে কিন্তু আপনাকে ফেস টু ফেস দেখছে না, সে দেখছে কি আপনার সিভিটা।
আপনার সিভি বা আপনার রিজুমি যদি তার পছন্দ হয় তখন আপনাকে কি করছে, সে কল করছে। তাহলে আপনাদের সিভিটা হচ্ছে একটা ব্রিজ টু গেট দ্য কল। তাহলে আপনার রিজুমিটা এমন ভাবে ডেভেলপ করতে হবে যেন ওই অর্গানাইজেশন আপনাকে ডাকে। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস, আমরা অনেক সময় নিজে অনেকগুলো সিভি দেখেছি, সেক্ষেত্রে যেটা হয় আমরা অনেকে দেখি খুব মানে আননেসেসারি ইনফরমেশন রিজুমিতে অ্যাড করে ফেলি। যেমন মনে করেন আমি অনেক মেম্বার, ফর এক্সাম্পল ইউ আর এ মেম্বার অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাডভেঞ্চার ক্লাব। এটা আপনার মনে করেন ব্যাংকের ক্ষেত্রে এটা কোনো নেসেসারি ইনফরমেশন না, আপনি লিখে দিচ্ছেন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস মেম্বার অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাডভেঞ্চার ক্লাব। এটা কি হবে, এটা আসলে যে দেখবে সে মনে করবে যে আসলে এর যে ইনফরমেশন গুলো এগুলো আসলে খুব একটা মানে উঠতি না। সো আপনার জানতে হবে যে আমি যে অর্গানাইজেশন বা যেখানে আমি দিচ্ছি অ্যাপ্লাই করছি তারা কি চাচ্ছে। সেটার পাশাপাশি একটা কভার লেটার অ্যাড করা এখনকার প্রেজেন্ট সিনারিতে খুবই জরুরি। কভার লেটার ইজ লাইক, আপনি মনে করেন একটা বইয়ের কাভারের মতো। আপনি দেখেন আপনি বই মেলায় যাবেন, যাওয়ার পরে একটা বইয়ের কিন্তু মলারটা যদি খুব চমৎকার হয় তখন কিন্তু আপনি একটু বইটা খুলে দেখার ইচ্ছা পোষণ করেন। তো কভার লেটারটা এমন হওয়া উচিত যেটা দ্বারা আপনি আপনার যে এমপ্লয়ার, ফিউচার পোটেনশিয়াল এমপ্লয়ার, তাকে মোটিভেট করবেন যেন আপনার রিজুমিটা সে পড়ে এবং আপনাকে কল করে। তো কভার লেটারের ক্ষেত্রে আমি কিছু মনে হয় যে তিনটা জিনিস মানা উচিত, যে আমাদের কভার লেটারটা একটু ব্রিফ হবে এবং তিনটা প্যারাগ্রাফ ইনক্লুড করা উচিত। তিনটা প্যারাগ্রাফ ইনক্লুড করা উচিত। ফার্স্ট প্যারাগ্রাফে অ্যাটলিস্ট আপনি দিবেন যে আপনি কি এই মানে যে জবটা সম্পর্কে আপনি কিভাবে জেনেছেন বা জব সম্পর্কে আপনার কি আইডিয়াটা কিভাবে আসলো, এবং আপনি এই কোম্পানি সম্পর্কে কিছু ভালো কথা বললেন যে এই কোম্পানিটা এমন এবং এই কোম্পানিটা বাংলাদেশে এটা করছে যেটা আপনার জন্য খুব অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। এবং সেকেন্ড প্যারাতে হয়তো আপনি ইনক্লুড করলেন আপনার কোন স্কিলের জন্য আপনাকে ওই অর্গানাইজেশনের হায়ার করা উচিত। ফর এক্সাম্পল আপনি ইনক্লুড করলেন যে না আমি এখানে আমি লাস্ট এই যে প্যান্ডামিক সিচুয়েশনের সময় হয়তো আপনি কোনো টেরিটরি ম্যানেজার অ্যাপ্লাই করছেন, তো আপনি অ্যাপ্লাই করলেন যে ঠিক আছে প্যান্ডামিক সিচুয়েশনে আমি হয়তো আকিস বেভারেজে ছিলাম এবং আকিস বেভারেজে আমি প্যান্ডামিক সিচুয়েশনে ওই কোম্পানিটাকে সাপোর্ট করছি টু সার্ভাইভ। তো এটা আপনার জন্য কি হবে যে একটা ভালো দিক হবে। সো আবার আপনি কিছু স্কিল দিলেন, যেমন আমি গুড এট কমিউনিকেশন, লাইক আপনি ইংলিশে ভালো, হিন্দিতে ভালো, বাংলায় ভালো, এগুলো উল্লেখ করলেন। লাস্ট প্যারাগ্রাফে আপনি তাদেরকে হয়তো বললেন যে থ্যাঙ্কস তার টাইমের জন্য, আপনার কভার লেটারটা পড়ার জন্য, এবং লাস্টে শেষ করবেন এমন ভাবে যে মানে আপনি একটা কল পাওয়ার আশা করছেন যেন এরকম শোনা যায়, মানে জাস্ট আপনি এরকম শেষ করেন না লুকিং ফরওয়ার্ড টু হিয়ার ফ্রম ইউ সুন বা এরকম কোন একটা কথা বললেন। তাহলে হবে কি যে কভার লেটারটা একটু কনসাইজই হলো এবং আপনার স্কিলটাও বললো, আপনি অর্গানাইজেশন সম্পর্কে কিছু পজিটিভ কথাও বললেন এবং লাস্টে আপনি একটা কল আশা করছেন এটাও বললেন। সো রিজুমি এবং কভার লেটার এই দুইটা আমরা যদি পাশাপাশি এভাবে ইনক্লুড করে ফেলি সেক্ষেত্রে খুব আমার কাছে মনে হয় ভালো হবে। আর রিজুমিতে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি অবশ্যই খেয়াল করবেন যে আপনি যে অর্গানাইজেশনের জন্য অ্যাপ্লাই করছেন ওই অর্গানাইজেশনের জন্য আপনার কোন স্কিল বা আপনার কোন জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ওই জিনিসগুলোকে অবশ্যই হাইলাইট করার চেষ্টা করবেন। আচ্ছা, এই দিকটা যাওয়ার পরে পাশাপাশি আমি আরেকটা জিনিস বলবো, যেহেতু আপনারা ইএমবিএ তে স্টুডেন্ট, তো আমি আপনাদের ভাইবা নেওয়ার আমার সৌভাগ্য হয়েছে, আমি অনেক অলরেডি 4টা ভাইবা বোর্ডে বসেছি। তো আমি যেটা দেখেছি যে আপনাদের ইন্টারভিউ স্কিলে খুব আমার কাছে মনে হয় কি ম্যাক্সিমামের একটু ল্যাকিংস আছে মনে হচ্ছে যে না আপনারা ইন্টারভিউর সময় এসে ম্যাক্সিমাম খুব নার্ভাস হয়ে যান। নার্ভাস হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু এটা ওভারকাম করতে হবে। ফর এক্সাম্পল আপনি এই যে কোয়ারেন্টাইন টাইমে আপনি বাসায় বসে একটু আয়নার সামনে প্র্যাকটিস করেন, এবং যেটা সব থেকে বড় প্রবলেম আমরা বেসিক একটা কোশ্চেন করেই থাকি, একটা স্টুডেন্ট ঢুকলে আমরা প্রথমে বলি ইন্ট্রোডিউস ইউরসেলফ। তো ইন্ট্রোডিউস ইউরসেলফ বলার পরে দেখি ম্যাক্সিমাম স্টুডেন্টই শুরু করেছে ফর এক্সাম্পল মাই নেম ইজ মাহাদি হাসান, I completed my SSC at 2008, then HSC 2010, I am from জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমাদের কাছে যেটা সমস্যা মনে হচ্ছে যে না এটা তো আসলে ইন্ট্রোডিউস ইউরসেলফ নয়, আপনি যে এই ইনফরমেশন গুলো দিলেন এটা আপনার রিজুমিতে আছে। আমরা চাচ্ছি ইন্ট্রোডিউস ইউরসেলফ বলতে আপনার এমন ইনফরমেশন দেন যেটা আপনার রিজুমিতে নাই, আমরা আপনাকে জানতে চাচ্ছি। তো এই জানতে চাওয়াটা কিন্তু আপনার জন্য একটা অপরচুনিটি কি যে আপনি বুঝান যে আপনি এই পোস্টের জন্য ফিট। ফর এক্সাম্পল আপনি বলতে পারেন যে আমার একটা হবি হচ্ছে এইটা, বা আপনি বলতে পারেন আই এম গুড এট কমিউনিকেটিং। ফর এক্সাম্পল আপনি এরকম আরো বলতে পারেন যে না আমার নেটওয়ার্কিং আমি খুব ভালো। ফর এক্সাম্পল আপনি যাচ্ছেন একটা কল সেন্টারের জবে, তো সেক্ষেত্রে কল সেন্টারের জবে বলতে পারেন যে আই এম গুড এট কমিউনিকেটিং। তাহলে কি হবে, তারা বলতে পারবেন না এই ছেলেটার মধ্যে ওই জিনিসটা আছে। বা আপনি বললেন আপনার কোনো স্ট্রেংথের কথা, বা আপনি বললেন যে আমার কোনো হবির কথা, তাহলে হবে এটা আপনার নিজেকে ইন্ট্রোডিউস ইউরসেলফ শেখাবে। তো আমি সবাইকে বলবো যে আপনার এই কোয়ারেন্টাইন টাইমে ইন্ট্রোডিউস ইউরসেলফ এই কথাটা কিভাবে আপনি নিজেকে প্রেজেন্ট করবেন এটা শিখে ফেলুন। ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, আপনি গুগলে সার্চ করলেও পাবেন। তো নিজের মতো করে নিজের একটা ইন্ট্রোডিউস ইউরসেলফ ডেভেলপ করে ফেলেন। দেন আরেকটা জিনিস রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম সময় একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে প্লিজ টেল আস 3 উইকনেস অ্যান্ড 3 স্ট্রেংথ অফ ইয়োর্স। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা একটু ঘাবড়ে যাই যে কোন তিনটা বলবো না। তো একটু এক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে স্ট্রেংথ গুলো আমরা ইজিলি পারি। ফর এক্সাম্পল আমি বলতে পারি যে না আমার সিজিপিএ ভালো, বা আমি হচ্ছে যে দেখা আমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ব্লা ব্লা ব্লা। উইকনেস এসে আমরা একটু ভুল করে ফেলি। উইকনেসটা বলার ক্ষেত্রে উইকনেসটা এমন ভাবে বলতে হবে যেন ওই উইকনেসটা ইনডিরেক্টলি আপনার একটা স্ট্রেংথ হয়।
ফর এক্সাম্পল আপনি উইকনেসটা এমন বলবেন না, আই ইউজুয়ালি টেল এ লাই, দ্যাট মিনস এটা তো একটা অফেন্স, আপনি মিথ্যা কথা বলেন, এটা তো উইকনেস না। কিন্তু আপনার বলা উচিত এমন ভাবে, ফর এক্সাম্পল ওই যে আগের এক্সাম্পলটাই যাই, আপনি কল সেন্টারের জবের কথা বলছিলাম, আপনি যদি কল সেন্টারের জবের কথা কোনো একটা ইন্টারভিউতে যান, সেক্ষেত্রে বলবেন যে আমি আমি একটা উইকনেস বলতে পারেন, আমি আসলে বেশি কথা বলি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে বেশি পছন্দ করি। তো সেক্ষেত্রে হবে কি, আপনার কল সেন্টারে কিন্তু কথা বলতে হয় বেশি, তো ওনারা হয়তো ওই উইকনেসটাকে পজিটিভ সেন্সও নিতে পারে, যে এই লোক বেশি কথা বলে বা তার আড্ডা দিতে পছন্দ করে বা ফোনে ওভার দ্য ফোন বেশি কথা বলে, সেক্ষেত্রে হবে কি তাকে আমরা চুজ করতে পারি। সো আপনার নিজেদেরও এই ইন্ট্রোডিউস ইউরসেলফ প্লাস 3 স্ট্রেংথ এবং উইকনেস এটা আপনাদের ডেভেলপ করে ফেলা উচিত নিজেদেরকে, যাতে ইন্টারভিউতে হবে কি আপনি দেখেন দুই একটা যদি আপনার প্রিপারেশন নেওয়া কোশ্চেন করে ফেলে, দেখবেন আপনার অটোমেটিক কনফিডেন্স বেড়ে যায়। এক্স্যাক্টলি স্যার। স্যার এক্ষেত্রে তাহলে আপনার ইন্টারভিউ, আমি যতটুকু জানি আপনার যথেষ্ট অনেক জায়গায় এর আগে জব করার অফার লেটার এসেছে, অনেক জায়গায় হয়তো বা ইন্টারভিউ দিয়েছেন। ইন্টারভিউ নিয়ে স্যার যদি আপনার কোনো মজাদার কোনো ঘটনা থেকে থাকে আমাদের সাথে স্যার যদি একটু শেয়ার করতেন। আচ্ছা, ইন্টারভিউ ক্ষেত্রে আমি লাস্ট যেটা একেবারে লেটেস্ট আমি এটার কথাই বলতে পারি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যেটা ঘটেছে। আপনার আপনি জানেন এখানে হয়তো এক্সটার্নাল থাকবে যারা অ্যাকাউন্টিং এর এবং ভালো স্কলার, কিন্তু পাশাপাশি এখানে আমাদের মাননীয় উপাচার্য ভাইবা বোর্ডে থাকে। সো এক্ষেত্রে যেটা হয়, আমি একটু আগে থেকে চিন্তা করছিলাম যে আসলে আমাদের মাননীয় উপাচার্য উনি হচ্ছে অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের, আমি অ্যাকাউন্টিং এর, সুতরাং আমি যখন ভাইবা বোর্ডে যাবো উনি নিশ্চয়ই আমাকে অ্যাকাউন্টিং থেকে কোশ্চেন করবে না, ইভেন অ্যানথ্রোপোলজি থেকেও করবে না। তাহলে হয়তো উনি কোশ্চেন করলে হয়তো কিছু পলিটিক্যাল কোশ্চেন করতে পারে, অথবা বাংলাদেশ বিষয়গুলি নিয়ে কোনো কোশ্চেন করতে পারে, অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো কোশ্চেন করতে পারে। তো সে কারণে আমি করেছিলাম যাওয়ার আগে অ্যাটলিস্ট আমাদের ওই সমসাময়িক যে বিষয়গুলো ঘটছিল রাজনৈতিক, এই সম্পর্কে একটু ধারণা নিয়েছিলাম, বিশ্ববিদ্যালয়ে কতটা ডিপার্টমেন্ট আছে, কবে প্রতিষ্ঠিত, কোন ডিপার্টমেন্ট কবে খুলেছে, এই ধরনের কিছু ইনফরমেশন গ্র্যাব করেছিলাম। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি যখন ভাইবা বোর্ডে ঢুকেছি, ঢোকার পরে ওখানে একজন এক্সটার্নাল ছিলেন, সে আবার, আমি তখন RRH এ ছিলাম, মানে সিএ ফার্মে ছিলাম। তো ওই সিএ ফার্মে যে একজন পার্টনারের ফ্রেন্ড, এক্সটার্নালি ঢাকা ইউনিভার্সিটি একজন খুব নামী প্রফেসর। তো স্যার আমাকে কোশ্চেন করলেন যে আপনি তো দেখলাম যে 2টা সিটিং এই 11টা সাবজেক্ট পাস করে ফেলেছেন, আপনার তো খুব দ্রুত সিএ কমপ্লিট হয়ে যাবে, আপনি ওটা কেন স্যার এখানে আসতেছেন? তো আমি তখন তাকে বললাম যে স্যার এটা তো আসলে আমার কাছে মনে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আমি এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি এবং এই বিশ্ববিদ্যালয়ের টিচারও আমার জন্য স্বপ্নের মতো ব্যাপার। তো উনি তখন বলছে যে না, এটা আপনার স্বপ্নের মতো ব্যাপার নয়, এটা আসলে আপনি মনে হচ্ছে ওইটার থেকে ভালো অপরচুনিটি পেয়েছেন তাই এখানে আসছেন, ইন ফিউচার আপনি দেশের বাইরে পড়তে যাবেন, তখন ভালো অপরচুনিটি পেলে সেখানে থেকে যাবেন, জাহাঙ্গীরনগরটা ছেড়ে দিবেন, তাহলে আপনাকে কেন আমরা হায়ার করবো? তো আপনাদের ইন্টারভিউ, যে কোনো ইন্টারভিউতেই কিন্তু আপনাকে এই ধরনের নেগেটিভ কথা ফেস করতে হতে পারে। তো সুতরাং এই ধরনের নেগেটিভ কথায় আপনি রিয়াক্ট করতে হবে, কিন্তু একটু পজিটিভলি। কারণ আপনি যদি এটাকে খুব রাফলি রিয়াক্ট করে ফেলেন, সেক্ষেত্রে খারাপ হবে। যেমন আমি ওনাকে বলেছিলাম যে স্যার আমার কাছে যেটা মনে হয়, আপনারা হয়তো জানবেন যারা সিএ কোয়ালিফাইড তাদের কিন্তু প্রচুর স্যালারি, অ্যাটলিস্ট 6 ডিজিট স্যালারি শুরু হয়। তো আমি তখন বলেছিলাম যে স্যার আমি কিন্তু আসলে নতুন অপরচুনিটি নেওয়ার থেকে আমি কিন্তু একটা বড় অপরচুনিটি ছেড়ে আসতেছি, কারণ আমি আমার 6 ডিজিট স্যালারি লেস করে আমি কিন্তু এখানে 9 গ্রেড স্যালারিতে জয়েন করছি, কারণ শুধুমাত্র এটা আমার প্যাশন, তাই আদারওয়াইজ কিন্তু আমি এখানে আসতাম না। আর দেশের বাইরে যেটা বলছেন যে দেশের বাইরে যাওয়ার, সিএ করেও দেশের বাইরে যাওয়ার প্রচুর অপরচুনিটি আছে। তো আমার যদি দেশের বাইরে সেটেল হওয়ার ইচ্ছাই থাকবে, তাহলে আমি হয়তো স্যার ওই অপরচুনিটি গ্র্যাব করতাম। এরপরও উনি আমাকে অনেকভাবে কিন্তু আর্গুমেন্ট হয়েছে, কথা হয়েছে, কথা শেষ হয়েছে। কিন্তু আপনি দেখেন আমি যেভাবে রেসপন্স করেছি, আমি যদি ওনাকে বলতাম না স্যার আমি আসলে কোনোভাবেই এটা সম্ভব না, আমি যাব না, কারণ আমি এই কথা বলবো, উনি কিন্তু এটা বিশ্বাস করবে না, উনি বিশ্বাস করবে আমার লজিক, জি স্যার। কারণ উনি কিন্তু আমাকে আগে চেনে না। সুতরাং আমার এমন ভাবে লজিক দিতে হবে যেটা তারা মনে হয় যে না আমি ফিট। আমি ওনাকে বলেছি যে দেখেন, আমি ওনাকে দেখিয়েছি কয়েকটা লজিক, দেখেন আমি বলেছি আমি আমার স্যালারি লুজ করেছি, আর আপনি বলছেন দেশের বাইরে যাওয়ার জন্য, আমার অবশ্যই তার অলরেডি অপরচুনিটি ছিল, সেটার জন্য শুধুমাত্র এখানে জয়েন করা প্রয়োজন নেই। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনারা ভাইভাতে যদি খুব মানে জেন্টালি যান, এটা কিন্তু ভালো। যেমন আমি ঢোকার পরেই আমাদের উপাচার্য মহোদয় উনি আমাকে দেখে বলছে আপনাকে দেখতে খুব ভালো লাগছে। এই কথাটা উনি যখন বলছে, এটা আমাকে খুব মোটিভেট করছে, যে উনি যখন বলছে আমার কনফিডেন্স বেড়ে গেছে। কারণ আপনি জানেন যে একটা ইন্টারভিউ রুমে ঢুকবেন, বড় একটা রুম, সেখানে ওই পাশে অনেকে বসা, আর আপনি একটা পাশে বসা, একটা না কোশ্চেন আসছে, তো আপনি ডেফিনেটলি খুব নার্ভাস হয়ে যাবেন। তো তখন উনি দেখে আমাকে বলেছে যে আপনাকে দেখতে খুব ভালো লাগছে, তখন আমার কাছে একটু, আমার কাছে মনে হচ্ছে না, আই ফিল অ্যামিউজড যে আসলে ম্যাম এই কথাটা বললো। সো এই জন্য বলছি যে কিছু কিছু ঘটনা ঘটবে যেটাকে আপনার ওই সময়ই রিয়াক্ট করতে হবে, তাহলেই দেখবেন যে জিনিসগুলো খুব ইজি হয়ে যাবে। স্যার আপনার একটা হেল্প চাবো, আপনার কাছ থেকে আমরা সবাই একটা হেল্প চাচ্ছি, সেটা হচ্ছে জি জি। আপনি রিজিউমি প্লাস হচ্ছে কভার লেটারের কথা, স্ট্যান্ডার্ড রিজিউমি এন্ড কভার লেটারের কথা বলেছেন। যদি স্যার আমাদের সাথে এই টাইপের কোনো একটা স্ট্যান্ডার্ড রিজিউমি অথবা কভার লেটার শেয়ার করতেন, যেটা কিনা আমরা আমাদের প্রফেশনাল ক্লাব গ্রুপের মধ্যে আর্কাইভে রেখে দিতাম, সেখান থেকে আমাদের যারা ফ্রেন্ড বা আমাদের সিনিয়র জুনিয়র যারা আছে তারা তাদের ব্যবহারের জন্য সেই রিজিউমিটা দেখতে পারতো, তাহলে বেটার হতো।
ঠিক আছে, তাহলে আমি একটু নিজেও একটু দেখি। কারণ হচ্ছে যে ফর এক্সাম্পল আমি যদি আমার নিজের রিজিউমেও দিই, সেটা হবে শুধুমাত্র ফ্যাকাল্টির রিজিউমিটা কেমন হওয়া উচিত সেরকম। সুতরাং আমার একটা দেখতে হবে যেটা বেসিক হ্যাঁ, টেমপ্লেট টাইপের একটা রিজিউমি। সো আমি হ্যাঁ, মনে হচ্ছে আমি হ্যাঁ নেক্সট 1 or 2 ডেজ এর মধ্যে আমি আপনাদেরকে এটা ইনশাআল্লাহ প্রোভাইড করে দেব। থ্যাংক থ্যাংক ইউ স্যার। অলমোস্ট আমরা আমাদের লাইভ সেশনের শেষ মুহূর্তে শেষ দিকে চলে এসেছি। তো তারপরেও আরেকটা বিষয় জানার আছে স্যারের কাছ থেকে। সেই বিষয়টা হচ্ছে স্যার, আমরা দেশের মধ্যে পড়াশোনার বাইরেও অনেক সময় আমরা চাই যে আমাদের ক্যারিয়ারটা দেশের বাইরে গড়ার জন্য। দেশের বাইরে ক্যারিয়ার করার জন্য আমাদের হাতে অনেক স্কোপ থাকে, অনেকটা স্কলারশিপের একটা ব্যবস্থা থাকে। আমরা স্কলারশিপ করার জন্য আমরা দেশে কোন ধরনের কোর্সগুলো করলে বা কি কি করলে আমরা স্কলারশিপগুলো পেতে পারি, কারণ আমরা জানি যে আমাদের দেশটা একটা মধ্যবিত্ত আয়ের একটা দেশ, যাদের পক্ষে আসলে অনেক টাকা খরচ করে দেশের বাইরে বড় কোনো ইউনিভার্সিটিতে পড়ার মতো আমাদের হয়তো অনেকেরই সামর্থ্য নেই। তো সেক্ষেত্রে আমাদের কি কি ধরনের কোর্সগুলো করলে হয়তো বা আমরা সেখানে স্কলারশিপ পেতে পারি, কিংবা আমাদের সিজিপিএ লেভেলটা আসলে কি গুরুত্বপূর্ণ স্কলারশিপ পাওয়ার জন্য, কিংবা আমরা সেখানে অনেকেই চাই যে ওইখানে স্কলারশিপ পাওয়ার পর ওইখানে পড়াশোনা করে ওইখানেই একটা ক্যারিয়ার গড়ার জন্য বিদেশে, যে দেশে আমি যাচ্ছি, তো সেই দেশে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে আমরা কি কি ধরনের কাজগুলো করতে পারি, এই ব্যাপারে স্যার যদি কিছু সাজেশন বা আপনার কোনো অপিনিয়ন থাকতো। আচ্ছা, যেটা আপনি বলেছেন আমার কাছে মনে হয় যে আসলে আমরা ঠিকই হয়তো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত একটা দেশ, কিন্তু আমি হয়তো 6 মাস আগেও জানতাম না যে আমাদের এত স্টুডেন্ট দেশের বাইরে আছে। কি হয়েছে, আমরা রিসেন্টলি আপনি দেখবেন আমরা সবাই আসলে কিন্তু সিকিউরিটির জন্য, জব সিকিউরিটির জন্য হলেও আমরা সবাই কিন্তু একটু বিসিএস চাকরিটাকে একটু এখন প্রাধান্য দিচ্ছি। তো আমরা যেটা কয়েকজন শিক্ষক বা আমাদের কিছু স্টুডেন্ট আমরা যেটা একটু ভয় পাচ্ছিলাম, যে সেটা হচ্ছে যে দেখেন আমরা ফিজিক্স পড়াচ্ছি, আমরা কেমিস্ট্রি পড়াচ্ছি, আমরা অ্যাকাউন্টিং পড়াচ্ছি, এই ধরনের স্পেশালাইজ সাবজেক্ট পড়াচ্ছি এই কারণেই যেন এই স্পেশালাইজ সাবজেক্টগুলোতে স্টুডেন্টগুলো ইন ফিউচার সার্ভিস দিতে পারে। কিন্তু আমার অ্যাকাউন্টিং থেকে পড়ে বা আমার ফিজিক্স থেকে পড়ে সরি সবাই যদি বিসিএস ক্যাডারই হওয়ার চেষ্টা করে, তাহলে তো আমি এই 4টা বছর বা মাস্টার সহ 5টা 6টা বছর তাকে এই ডিগ্রিটা দেওয়ার কোনো মানেই নেই। তো আমরা যেটা পরে আইডেন্টিফাই করতে পারলাম যে আমাদের স্টুডেন্টদের আসলে যে আমাদের এই সব সাবজেক্ট নিয়ে পড়ে হায়ার স্টাডি যে অনেক অপরচুনিটি আছে এই সম্পর্কে ম্যাক্সিমাম স্টুডেন্টের ধারণাই নেই। তো এই চিন্তা থেকে আমরা একটা ক্লাব ফর্ম করলাম, যেটা হচ্ছে আমাদের একটা খুব কাছে ছোট ভাই, ও দেশের বাইরে অলরেডি আছে, ইউএসএ তে আছে, জিআরই তে খুব ভালো স্কোর করে, সাজিদ, ও প্রথমে আইডিয়াটা দিল। দেন ওর ওর থ্রুতে আমরা একটা ক্লাব ফর্ম করেছি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হায়ার স্টাডিজ ক্লাব। তো এই ক্লাবের থ্রুতে আমরা দেখতে পেলাম যে আমাদের অলরেডি প্রচুর স্টুডেন্ট শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দেশের বাইরে আছে এবং তারা খুব ভালো করছে। এবং এই ক্লাবের থ্রুতে আমরা দেখাতে পারলাম অনেক স্টুডেন্টকে আমরা এখন এখন অনেক প্রচুর পরিমাণে সেমিনার করছি, যেটার কারণে আমরা এখান থেকে দেখাতে পারছি যে কি করে আসলে দেশের বাইরে গিয়ে ক্যারিয়ার করা সম্ভব। তো এক্ষেত্রে আমি যে জিনিসটা বলতে চাই যে আসলে প্রচুর স্কলারশিপ আছে। আপনারা যারা ভয় পায় যে না আমরা স্কলারশিপ পাবো না, আমরা খারাপ স্টুডেন্ট, আসলে কিন্তু তা নয়। আপনি একটু চেষ্টা করে দেখেন, প্রচুর স্কলারশিপ আছে। এবং স্কলারশিপ পাওয়ার জন্য যেটা বলছিলেন, হ্যাঁ সিজিপিএ একটু ম্যাটার, কারণ সিজিপিএ অ্যারাউন্ড 3.5 থাকাটা খুব জরুরি, কারণ সেক্ষেত্রে থাকলে হয় কি আপনার ওই যে ধরনের স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে আপনার একটু আগিয়ে যায়। কি আরেকটা জিনিস দেখতে হবে যে আমার আইএলটিএস অথবা জিআরই স্কোর। সো আমরা যারা দেশের বাইরে যেতে যাচ্ছি তাদের ডেফিনেটলি হয় আইএলটিএস অথবা জিআরই, হয়তো যারা পিএইচডি করতে যাচ্ছি ইউএসএ টার্গেট করছি সেক্ষেত্রে তাদেরকে জিআরই প্রিপারেশন নেওয়া উচিত। কিন্তু আমরা যদি অস্ট্রেলিয়া বা কানাডা বা নিউজিল্যান্ড এই ধরনের দেশ টার্গেট করি সেক্ষেত্রে আমরা আইএলটিএস দিলেই হবে। এবং আইএলটিএস এর আমার যেটা মনে হয় যে একটা স্কোর আছে 6, জাস্ট আপনার পাস মার্কের মতো বলতে পারি আমরা, যে 6 পেলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অনেক জায়গায়। তবে আমি পার্সোনালি মনে করি 7 যদি পান সেক্ষেত্রে আপনার জন্য খুব ভালো। আইএলটিএস এর স্কোর 7 মানে আপনি বেশ ভালো ভালো জায়গা থেকে আমার কাছে মনে হয় আপনি অফার পাবেন। আর স্কলারশিপের আরো একটা ব্যাপার আছে যে এটা আসলে অনেক সময় অনেক ইউনিভার্সিটির থ্রুতে আপনার অ্যাপ্লাই করতে হবে, ওয়েবসাইটের থ্রুতে আপনার বিভিন্ন প্রফেসর আছে, প্রফেসরদের সাথে ফর্মাল মেইল কমিউনিকেশন করার অভ্যাস গড়ে তুলুন। মানে আপনি অ্যাটলিস্ট খোঁজ করুন যে আপনি যে সাবজেক্ট নিয়ে ফিউচারে পড়তে যাচ্ছেন ওই সাবজেক্টের ভালো প্রফেসর কে কে আছে। তো তাদের সম্পর্কে আপনি তাদের ওয়েবসাইটে যান, তাদের সম্পর্কে জানেন, জানার পরে তার যে ইমেল অ্যাড্রেস অবশ্যই ওখানে থাকবে, তাকে মেইল করেন। তো মেইল করাটাও আবার একটা ব্যাপার আছে, এখানে আপনার ফর্মাল মেইলিং এর কিছু ব্যাপার আছে। তো ওই জিনিসটা আপনার একটু সার্চ করে নেবেন যে কি করে ফর্মাল মেইল করতে হয়, যে একটা ফর্মাল মেইল, কারণ হচ্ছে আপনি এমন কোনো মেইল করেন না যেটা দেখে বরঞ্চ তার আরো আপনার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা তৈরি হবে। সো আপনি যদি কোনোভাবে একজন প্রফেসরকে ভালোভাবে আপনার নিজের সম্পর্কে কনভিন্স করতে পারেন, সে কিন্তু আপনাকে ভালো স্কলারশিপ পাওয়ার ব্যাপারে হেল্প করতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে আর্টিকেল পাবলিশ, যেটা হচ্ছে আমাদের এখন আমরা যেটা কাজগুলো করে থাকি, যে আপনি যদি একটু হায়ার স্টাডি যেতে চান সেক্ষেত্রে আপনার আর্টিকেল দেখবে আপনার কয়টা পাবলিকেশন আছে, কয়টা পাবলিকেশন কোন লেভেলের জার্নালে আছে, মানে এ টাইপ জার্নালে আছে না বি টাইপ জার্নালে আছে। সো ওই একটা ভালো আপনার যদি 3-4টা সি টাইপ জার্নালের থেকে একটা এ টাইপের জার্নালের পাবলিকেশনও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো এই সবগুলো ফ্যাক্টর মিলেই কিন্তু আসলে হায়ার স্টাডি প্লাস স্কলারশিপ, আপনার সিজিপিএ, আপনার আইএলটিএস বা জিআরই স্কোর বা টোফেলের স্কোর, বা আপনার এই আর্টিকেল পাবলিকেশন।
তো সবগুলো মিলিয়ে কিন্তু আপনার অফার লেটার প্লাস স্কলারশিপ, মানে এই তিনটা জিনিস যদি আপনার পড়াশোনার পাশাপাশি কিছুটা কিছুটা করে করে রাখতে পারেন, আপনি মনে করি ডেফিনেটলি খুব ভালো ভালো অপরচুনিটি। এই কিছুদিন আগেই আমাদের আয়ারল্যান্ড থেকে আমাদের খুব আইবি এর একজন বড় ভাই উনি এসেছিলেন, ওনার সাথে কথা হলো। উনি আয়ারল্যান্ড ন্যাশনাল ব্যাংকের এভিপি, বিশাল ব্যাপার। উনি আমাদের থেকে খুব বেশি বড় না, 4-5 বছরের বড় হবে, এবং সে ওখানে গিয়ে কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। সো আমাদের যে স্টুডেন্ট গুলো বাইরে যাচ্ছে তারা কিন্তু সত্যিই খুব ভালো করছে। এক্স্যাক্টলি। স্যার আপনার কাছে আমরা আরো কিছু সহায়তা চাবো, হয়তো আমাদের ক্লাবটি যে এমবিএ প্রফেশনাল ক্লাবটি একদম নতুন হওয়ার ক্ষেত্রে আমরা আমাদের অনেকজন মেন্টর থাকবে, অনেকেই থাকবে। তো এই যে স্কলারশিপের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সেমিনার কিংবা হচ্ছে ক্যারিয়ার গ্রুমিং এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সেমিনার যেগুলো আমাদের ইউনিভার্সিটি থেকে আমাদেরকে প্রোভাইড করা হচ্ছে, আমরা ইএমবিএ এর স্টুডেন্ট হওয়ার ক্ষেত্রে আমরা হয়তো ওই সেমিনারগুলো সম্পর্কে বা ওই সম্পর্কে জানি না। তো আমরা চাবো যে পরবর্তী থেকে হয়তো আমরা সেই ধরনের কোনো সেমিনার বা কোনো কিছু অর্গানাইজ করা হলে অবশ্যই আমরা জানবো এবং সেখানে অবশ্যই আমরা অ্যাটেন্ড এবং করার আমার ট্রাই মনে হয় করবো যে ইনশাআল্লাহ। ইএমবি এর আমাদের এরা যেহেতু কর্পোরেটে সরাসরি আছে, তো আমরা একটা কর্পোরেট সামিট করতে পারি। কর্পোরেট সামিট করতে পারি মানে হচ্ছে কর্পোরেট যারা জায়ান্ট আছে, বিভিন্ন সিইও, আমার কাছে মনে হয় আমরা যখন আসলে বলি একটু ব্যাকে যাই, আমি আসলে জাহাঙ্গীরনগর অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, একেবারে ফার্স্ট। সো এখন যখন আমরা শুরু করি তখন আমাদের নিজস্ব ক্লাসরুমে ছিল না, আমরা ইকোনমিক্স এর ক্লাসরুমে ক্লাস করছি। আমরা এমন হয়েছে যখন প্রথম ক্লাস পেয়েছি ফ্লোরে বসে ক্লাস করছি। তেমন হয়েছে আমাদের শিক্ষক স্বল্পতা ছিল একেবারে শুরু যখন। তো আমরা বিবিএ শেষ করে ফেলি, আমাদের এমন হয় যে একটা প্রফেসরের ক্লাস পাই, এরকম হয়েছে। পরবর্তীতে আমরা অনেক রিকোয়েস্ট করার পরে আমাদের এমবিএ তে একজন প্রফেসরের ক্লাস দেওয়া হয়েছিল। তো একজন প্রফেসরের ক্লাস করার পরে আমরা বুঝতে পারি আসলে একজন প্রফেসর এবং একজন লেকচারারের মধ্যে কতটা পার্থক্য। কারণ একজন প্রফেসর উনি হয়েছে 14 বছর 15 বছর ওনার শিক্ষা জীবন শেষ করার পরে, ওনার অনেক আর্টিকেল পাবলিকেশন আছে, ওনার যে এক্সপিরিয়েন্স উনি যখন ওইটা ক্লাসে শেয়ার করে তখন স্টুডেন্টদের মধ্যে আসলে অন্যরকম একটা মানে কি বলে একটা মোটিভেশন কাজ করে। ঠিক তেমনি আপনারা যারা কর্পোরেটে আছেন, একজন সিইও বা একজন এমডি যখন এসে কথা বলবে, ওনার যে লাইফস্টাইল, ওনার যে আসলে যে স্ট্রাগলের গল্পটা, ওটা শুনলেও দেখবেন অনেকে মোটিভেটেড হয়। তো আপনারা যারা যে এমবিএ যে প্রফেশনাল ক্লাব আছে, এটা দিয়ে একটা অ্যাটলিস্ট কর্পোরেট সামিট করা যায়, যেখানে আমরা আসলে যারা বড় বড় সিইও আছে বা এমডি আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, আমি কিছু লোককে কানেক্ট করে দিতে পারি। তারা আসলেন, একটা সামিট হলো, ওখানে আমরা শিখলাম, কোশ্চেন পড়বো থাকলো। তাহলে হবে কি, এইটা আমাদেরকে কর্পোরেটে কি হবে, পাশাপাশি আপনাদের যে ইএমবিএ প্রোগ্রামটা জাহাঙ্গীরনগরে আছে এই সম্পর্কে তারাও জেনে গেল। ফর এক্সাম্পল, আপনি একজন সিইও কে ডাকলেন একটা প্রোগ্রামে, সে ডেফিনেটলি আপনাদের সম্পর্কে খোঁজ নিয়ে আসবে যে কাদের প্রোগ্রামে যাচ্ছি। তখন সে জানবে যে জাহাঙ্গীরনগর থেকে এরকম বিজনেস ফ্যাকাল্টি থেকে ইএমবি দিচ্ছে, যদিও অনেকে জানে, তারপর হবে কি, এটা আপনাদের কিন্তু একটা ব্র্যান্ডিং হচ্ছে। তো আমরা আমাদের লাইভ সেশনের একদম শেষের দিকে আছি। তো স্যার এই মুহূর্তে আমি কিছু কমেন্ট নিব, যে কমেন্টগুলো আমাদের সাথে যারা ছিল এতক্ষণ তারা কমেন্টগুলো করেছেন। সেটা একটা কমেন্ট হচ্ছে, যেহেতু অনেকে চাকরি হারাচ্ছে বা হারাবে একটা সিচুয়েশনে আছেন, তো এই মহামারীর কারণে, সেহেতু চাকরি বাজারে সদ্য গ্রাজুয়েটদের করণীয় কি? আচ্ছা, এখানে আমি যেটা আগেও বলেছি, সদ্য গ্রাজুয়েট যারা আছেন তারা হয়তো একটু ভয় পাচ্ছেন যে চাকরিতে অনেকে অলরেডি চাকরি হারিয়ে ফেলেছে, তো আমরা যখন ঢুকবো তখন তো আরো আমাদের টাইমটা পিছিয়ে গেল ঢোকার ক্ষেত্রে। হ্যাঁ, এটা আমি আপনাদের সাথে এগ্রি করছি যে টাইমটা পিছিয়ে গেল। আপনার ঢোকার কথা হয়তো, আপনি ফ্রেশ গ্রাজুয়েট, আপনি হয়তো নেক্সট 2 to 3 মান্থসের মধ্যে ঢোকার একটা প্ল্যান করছেন, এখন হয়তো 6 to 1 year লাগছে। কিন্তু আমি যেটা বলবো, দেখেন, এই 6 to 1 year আপনি 6 মান্থ কিন্তু হাতে সুযোগ পেলেন। ফর এক্সাম্পল, আপনি এতদিন ভাবছিলেন আমার প্রিপারেশনটা একটু কম, সো আপনি টার্গেট করছিলেন একটা কোম্পানির এক্সিকিউটিভ লেভেলে, কিন্তু আপনি কিন্তু এখন হাতে 6 মাস সময় পেয়েছেন, আপনি তাহলে টার্গেটটা করেন এমটিও লেভেলে। আপনি আপনার টার্গেটটা কিন্তু বাড়াতে পারছেন, কারণ কি, আপনি আমার নিজেকে প্রিপারেশনের সময় পাচ্ছেন। আর একটা ব্যাপার, আপনারা ভয় পাচ্ছেন যে জব কমে যাবে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি জব কমবে না। কারণ আমাদের ইকোনমি রান করতে হলে অবশ্যই আমাদেরকে জব ক্রিয়েট করতেই হবে। যে জবগুলো স্যাক হচ্ছে ওই জবগুলো তো হবেই ক্রিয়েট, পাশাপাশি প্রচুর নতুন জব ক্রিয়েট হবে। তো সেক্ষেত্রে আপনাদের কি করা উচিত, আপনাদের একটু প্ল্যান এ হয়তো আছে, ফর এক্সাম্পল আপনি হয়তো ব্যাংকে যেতে যাচ্ছেন, তো আপনি একটু পাশাপাশি প্ল্যান বি প্ল্যান সি তৈরি করে ফেলেন, যে আমি প্ল্যান বি এতে যদি সরাসরি যেতে না পারি, অ্যাটলিস্ট প্ল্যান বি যেন আমার কাজ করে, প্ল্যান সি যেন অ্যাটলিস্ট আমার কাজ করে, যাতে আপনার কি হলো যে আপনি একটু ফ্লেক্সিবল থাকলেন। কারণ এই মুহূর্তে আপনার যে অপরচুনিটি পাবেন, আপনার উচিত ওই অপরচুনিটিটাই গ্র্যাব করা। আরেকটা জিনিস আমি আবারও বলেছি যে আপনাদের একটু সময় লাগছে, এই সময়টাকে আপনি আপনার জন্য বাধা না দেখে আপনি আপনার জন্য অপরচুনিটি হিসেবে দেখেন, যে আপনি আপনার নিজেকে প্রিপেয়ার করার সুযোগ পাচ্ছেন। এবং আপনারা একটাই ভয় পাওয়া উচিত মনে হয় অনেকে পাচ্ছেন যে চাকরি কম থাকবে, আমি আপনাদের অ্যাসিওর করছি চাকরি কমবে না, চাকরি ডেফিনেটলি তৈরি হবে। প্যান্ডামিক সিচুয়েশনটা ওভারকাম আজকে না হোক কালকে হবে, এবং আমরা আশাবাদী ভ্যাকসিনটা হয়তো নেক্সট 1 year-এর মধ্যে চলে আসবে। ভ্যাকসিন আসলে ইনশাআল্লাহ খুব দ্রুতই আমাদের প্যান্ডামিকটা ওভারকাম করে ফেলবো আমরা, তখন নিশ্চয়ই আপনার জন্য বড় বড় অপরচুনিটি ক্রিয়েট হবে।
স্যার আরেকটা কমেন্ট ছিল, সেটা হচ্ছে একজন গ্রাজুয়েট প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি হিসেবে জয়েন করার ক্ষেত্রে পূর্ব শর্তগুলো কি কি, আর সেক্ষেত্রে সিজিপিএ কেমন হওয়া উচিত? আচ্ছা, একজন গ্রাজুয়েট যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করতে চায়, আমার কাছে মনে হয় সেক্ষেত্রে তার সিজিপিএটা তারা একটু বেশি ভালো দেখে। তবে একটা ব্যাপার আছে, আপনি কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়টায় জয়েন করতে চাচ্ছেন এটা কিন্তু ম্যাটার করে। কারণ বাংলাদেশে আপনি যদি এখন জানেন, আমি সোফার জানি +-60+ প্রাইভেট প্রাইভেট বিশ্ববিদ্যালয় সবার কিন্তু ক্রাইটেরিয়া এক নয়। তবে আমার কাছে যেটা মনে হয়, অ্যাটলিস্ট 3.5 এর উপরে আপনার সিজিপিএ থাকা লাগবে। 3.75 এর উপরে থাকা ভালো। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমি যেটা দেখেছি, ওরা কিন্তু একটা পরীক্ষা নেয়। আরেকটা বড় সমস্যা আমার কাছে যেটা মনে হচ্ছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কিন্তু আপনার যে কাজের যে রুটিন, ওটা একেবারে কর্পোরেটের মতো। মানে লাইক আপনার 5 to 6 ডে একেবারে ওয়ার্কিং আওয়ার, সকাল এতটা থেকে এতটা পর্যন্ত আপনার ক্লাস নিতে হবে। সো ওই ব্যাপারে আপনার মাইন্ডসেটটা একটু রেডি করে ফেলেন। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু আপনাদের যখন পরীক্ষাগুলো নেবে, সো আপনি যদি একটা পার্টিকুলার, ফর এক্সাম্পল আমি অ্যাকাউন্টিং থেকে বলছি, সো অ্যাকাউন্টিং এর কোনো ফ্যাকাল্টি হতে চান যে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, সেক্ষেত্রে অ্যাটলিস্ট আপনার অ্যাকাউন্টিং বেসিক সম্পর্কে খুব ভালো স্ট্রং নলেজ থাকা লাগবে। যে বেসিক অ্যাকাউন্টিং সম্পর্কে, ফর এক্সাম্পল ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, অ্যাডভান্স অ্যাকাউন্টিং, এই জিনিসগুলো সম্পর্কে আপনার কিন্তু আইডিয়া থাকা লাগবে। কারণ আপনি যখন একজন ফ্যাকাল্টি হবেন, তখন কিন্তু আপনাকে আপনার ফিল্ড থেকেই বেশি কোশ্চেন করা হবে। আর সিজিপিএ ডেফিনেটলি ওকে, ম্যাটার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। নেক্সট আরেকটি কমেন্ট আছে, সেটা হচ্ছে যে কোশ্চেন স্যার হচ্ছে ইউনিভার্সিটিগুলো যে সেশন জট ফেস করবে, এটাকে আমরা কিভাবে ইউনিভার্সিটিগুলো বা ইউজিসি কিভাবে সেটা রিকভার করবে? আচ্ছা শুনুন, আমরা অলরেডি দেখেছি যে এই ধরনের সেশনে পড়ার কারণে আমাদের হয়তো দেখা যাচ্ছে 6 to 1 year এরকম ধরনের একটা গ্যাপ হতে পারে। মানে আমরা এখন গভর্নমেন্ট অলরেডি 31 মে পর্যন্ত কিন্তু একটা বন্ধ ঘোষণা করছে, এবং আমার যতদূর ব্যক্তিগতভাবে মনে হয় সেপ্টেম্বরের আগে খোলার সম্ভাবনা খুব কম, একেবারে সবকিছু মিলে। তো সেক্ষেত্রে হবে কি, আমরা যেমন মনে করেন সেমিস্টার সিস্টেম, ফর এক্সাম্পল 6 মান্থ সেমিস্টার। তো সেমিস্টার সিস্টেমে আমরা কিন্তু যদি একটু চাই, সেমিস্টার 6 মান্থকে 5 মান্থে নিয়ে আসতে পারি। তো আপনি যদি 6 মাস পিছিয়ে যান, ওকে তাহলে স্যার। আমার কিন্তু 6টা সেমিস্টার লাগবে আপনার ওই 6 মাস কভার করার জন্য। আমাদের একটা জিনিসই করতে হবে যে না, আমাদের শিক্ষকদের প্রচুর ইফোর্ট দিতে হবে, হয়তো শিক্ষকদের বেশি বেশি ক্লাস নিতে হবে। আগে হয়তো আমার দিনে 3টা ক্লাস নিতে হতো, এখন হয়তো 4টা বা 5টা ক্লাস নিতে হবে। এবং আমরা মনে করি, আমার যত কলিগ আছে বা আমরা যারা এজ এ ফ্যাকাল্টি, আমরা সবাই সেই কারণে প্রিপেয়ার্ড। এবং আমাদের স্টুডেন্টদের জন্য ভালোর জন্য আমরা অবশ্যই এর জন্য যতদূর সর্বোচ্চ করার ততদূর করবো। এবং পাশাপাশি আমরা যে কাজটা করতে চাই, আমরা ভাবছিলাম যে কিছু কাজ করতে, যেমন মনে করেন বিবিএর পরে ইন্টার্নশিপ থাকে বা এমবিএর পরে থিসিস থাকে। তো আমরা যেটা ভাবছি যে বিবিএর পরে ইন্টার্নশিপটা যে 3 মাস, ওটা আমরা যদি আমাদের ক্লাসের পাশাপাশি দিতে পারি, মানে আগেই যদি একটু শুরু করা দিতে পারি, বা থিসিসটা এমবিএ শেষে ওটা যদি দেখা যাচ্ছে লাস্ট সেমিস্টারের মধ্যেই থিসিসটা কনভার্ট করে ফেললাম, তাহলে আমাদের লাস্ট 3 মাসটা কিন্তু একটু কনজিউম করে ফেলতে পারবো, যে তাদের ওই সময়টা কম নষ্ট হবে। সো আমি আশাবাদী যে আমাদের এই সেশন জ্যামটা লং টাইম থাকবে না, সর্বোচ্চ 1 থেকে 2 বছর থাকবে। এটার মধ্যে আমরা এটা কোপ আপ করে ফেলতে পারবো। ওকে স্যার। আরেকজনের লাস্ট কমেন্ট আমরা নিচ্ছি, সেটা হচ্ছে আমরা এই কোয়ারেন্টাইন টাইমে নিজেদের কিভাবে ডেভেলপ করতে পারি, কি কি ধরনের এআই রিলেটেড কোর্স, আমরা অনলাইন কোর্স বেসিক্যালি, উনি যা বোঝাচ্ছেন না, মেবি অনলাইন কোর্সের কথা বলেছেন, অনলাইন কোর্স করতে পারি যেটা আমাদের বেনিফিটেড করবে। আমি আহ, অলরেডি এই বিষয়ে মনে হয় কথা হ্যাঁ, বলেছি অনলাইন কোর্সের ব্যাপারে। স্যার তারপরে আমি অলরেডি। আরেকবার বলছি, হ্যাঁ, তারপরে যে আমরা এআইএস রিলেটেড, যেহেতু আমরা সবাই এআইএস পাশাপাশি বিজনেস ফ্যাকাল্টি সবাই, আবার বলছি আপনারা প্রথমত একটু একদম ফার্স্ট প্রায়োরিটি ইংলিশটা নিয়ে একটু চিন্তা করেন, আমার নিজের ইংলিশটা কি করে ডেভেলপ করতে পারি। সেকেন্ড, কিছু সফট স্কিল ডেভেলপ করার চেষ্টা করেন, ফর এক্সাম্পল কমিউনিকেশন স্কিল। দেখেন এই যুগে নেটওয়ার্কিং কখনোই খারাপ কিছু না। আমরা আগে বলতাম যে লবিং খুব খারাপ, লবিং খারাপ, কিন্তু নেটওয়ার্কিং খারাপ না। নেটওয়ার্কিং এর ব্যাপারটা হচ্ছে আপনি আপনার যারা পোটেনশিয়াল এমপ্লয়ার বা আপনার পোটেনশিয়াল ফ্রেন্ড, তাদের সাথে আপনি যোগাযোগ রাখবেন, এটাই স্বাভাবিক। কারণ এখন জবগুলো এভাবেই ক্রিয়েট হয়। সো আপনারা এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করেন। থার্ড, আপনি আপনাকে ডেভেলপ করার চেষ্টা করেন। আপনাকে ডেভেলপ করা বলতে আপনার ইন্টারভিউটা কি করে দিতে হয়, একটা ভাইবা বোর্ডে ফেস করলে আপনার কি ধরনের সমস্যা হতে পারে, আপনাকে হাউ টু ইন্ট্রোডিউস ইউরসেলফ, আপনার সিভিটা তৈরি করে ফেলেন, আপনার রিজুমিটা ডেভেলপ করে ফেলেন, একটা কভার লেটার ডেভেলপ করে ফেলেন। ফাইনালি আপনি অনলাইন অনেক কোর্স করতে পারবেন। অনলাইন অনেক কোর্স বলতে আমি আগেও বলেছি, হার্ভার্ড বিজনেস স্কুল, জন হপকিন্স ইউনিভার্সিটি, অক্সফোর্ড, এরা কিন্তু প্রচুর অনলাইন ডিগ্রি দিচ্ছে। আপনি ওখানে অনলাইনে ক্লাস করতে পারবেন। পাশাপাশি কোর্সেরা একটা ওয়েবসাইট আছে, সেখানেও আপনি কিন্তু দেখে নিতে পারবেন বিভিন্ন ধরনের আপনার যে ফিল্ডের দরকার, আপনি যেখানে ইন্টারেস্ট ফিল করেন। আপনি অ্যানোভা সম্পর্কে জানতে চান, আপনি আর ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে চান, আপনি মানে এআই সম্পর্কে জানতে চান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে, রোবট ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে চান, বিগ ডাটা জানতে চান, কোনো সমস্যা নেই। ক্রিপ্টোকারেন্সি জানতে চান, আপনি ওইখানে একটা কোর্স করে ফেলেন, তাহলে হবে কি আপনার স্যার একটা একটু কিন্তু ইন্টারাপ্ট সার্টিফিকেট আছে। করি। এই কোর্সগুলো কি স্যার আমাদের কি মানে বিভিন্ন ইউনিভার্সিটিগুলো যে কোর্সগুলো প্রোভাইড করছে, এই কোর্সগুলো কি আমাদের ফ্রি অফ কস্ট ফ্রি অফ অর কস্ট, উইথ ফ্রি পে? অফ কস্ট, এক্স্যাক্টলি ফ্রি অফ কস্ট।
থ্যাংক ইউ ফ্রেন্ডস, আপনারা অলরেডি আমার কমেন্ট সেশনে যথেষ্ট পরিমাণ কমেন্ট করেছেন। সবগুলো সময় স্বল্পতার কারণে সবগুলো কমেন্ট নিতে পারছি, কমেন্ট আমরা নিতে পারছি না। আহ, এই মুহূর্তে আমাদের সাথে অ্যাড হচ্ছেন আমাদের স্বরূপ কবির ভাই। সবার পরিচিত জাহাঙ্গীরনগরে ইএমবি এর সবচেয়ে বেশি পরিচিত মুখ হচ্ছে স্বরূপ কবির ভাই। আহ, উনি হচ্ছে আমাদের এই জাহাঙ্গীরনগর ইএমবি এর প্রফেশনাল ক্লাবের ফাউন্ডার। আসলে আমরা ফিউচারে আমরা এই প্রফেশনাল ক্লাব থেকে কি করতে চাচ্ছি, আমাদের ক্যারিয়ার বেসড আমরা কিভাবে আরো ক্যারিয়ার রিলেটেড কোনো কাজ করতে পারি কিনা, সেই বিষয়গুলো আমরা স্বরূপ কবির ভাই থেকে জানবো। প্লাস হচ্ছে আমাদের এই জেইউএমবিএ প্রফেশনাল ক্লাবের মূল উদ্দেশ্যটা কি, মটোটা কি, সেই মটোটা সম্পর্কে ডেসক্রিপটিভ একটা আলোচনা দিবেন উনি। ওকে স্বরূপ কবির ভাই, আমি আপনাকে অ্যাড করছি। থ্যাংক ইউ ভাইয়া, আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বলুন। আসসালামু আলাইকুম সবাইকে। আর আজকে অতিথি মানে মানে শুনছিলাম আসলে গত 1 hour আহ, খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। খুব স্বরূপ গুরুত্বপূর্ণ কবির কিছু ভাই, বিষয় নিয়ে কথা একটু বলছি। ইন্টারাপ্ট করি, মাউস আপনি ক্লিকারটা আপনার একটু মনে মাইকটা হয় আ- মাউথ। আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। এক্স্যাক্টলি, হ্যাঁ শুনতে পাচ্ছি। শুনতে হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, তো বলুন। আমি বলছিলাম আর কি। তো আহ, আমি গত 1 ঘন্টা ধরে শুনছিলাম যে আসলে স্যার এত গুরুত্বপূর্ণ কিছু কথা বলছিল যেগুলো আমরা কিনা এখন পর্যন্ত আহ, স্যারের সাথে আমাদের রেগুলারই যোগাযোগ হয়, কিন্তু এই কথাগুলো শোনা হয় নাই। তো আজকে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে সেই কথাগুলো শোনার সৌভাগ্য আমাদের হয়েছে। থ্যাঙ্কস টু দীপু স্যার। থ্যাংক ইউ। দীপ্তি, তোকে তো আরো বেশি থ্যাঙ্কস এত সুন্দর করে প্রোগ্রামটাকে কন্টিনিউ করার জন্য। আসলে আমি আসার মূল বিষয় ওয়েলকাম। হচ্ছে গিয়ে আমি as a student, আমি আসলে হচ্ছে গিয়ে সবকিছুর একটা মাধ্যম থাকে, সবকিছুর একটা উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যটার মধ্যে আমাদের জাহাঙ্গীরনগর ইএমবিএ প্রফেশনাল ক্লাব আর কমিউনিটি যাই বলে না কেন, এটা একটা আরেকটা উদ্দেশ্য আমাদের। তো আমরা আমাদের, আমি যদি সহজভাবে বলি যে আমাদের জাহাঙ্গীরনগর ইএমবিএ প্রফেশনাল ক্লাব বা কমিউনিটির মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে, আমরা সকলেই জানি আমরা বিএমবিএ স্টুডেন্ট বা আমরা সমাজের স্বরূপ ভাই, একটু প্রফেশনাল। ইন্টারাপ্ট করি, আপনি মাউথ পিসটা একটু সামনে, মুখের সামনে নিয়ে কথা বলুন। হ্যাঁ, এটা বেটার হয়, আমরা শুনতে পাচ্ছি না। লিসেনাররা হয়তো শুনতে, যারা ভিউয়ার আছে তারা শুনতে পাচ্ছে না। আমাকে এখন শোনা যাচ্ছে? ঠিক আছে। হ্যাঁ ঠিক এভাবে মাউথ পিসটা সামনে নিয়ে কথা বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি এবার। Okay. তো দেখা যায় এই ক্ষেত্রে আমাদের মাঝখানে কমিউনিকেশনের জায়গাটা থেকেই যায়, মানে ফাঁকা থেকেই যায়। তো আমরা দেখা যায় যে সপ্তাহে 2 দিন আসি, ক্লাস করে চলে যাই, কিন্তু আমরা কিন্তু ইএমবিএ যারা যারা আছি ম্যাক্সিমামই আমি যতটুকু জানি আমরা বিভিন্ন বিভিন্ন জন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বা বিভিন্ন হাউসগুলোতে ভালো ভালো জায়গায় কর্মরত আছি। তো ওই চিন্তাতে মাথায় রেখে আমার আসলে এই জিনিসটা করা, এবং আমাদের সাথে আমি নট অনলি আমি, আমরা একটা টিম কাজ করছি। আমি কখনো আমি বলি না, আমরা একটা টিম কাজ করছি সবসময়। এবং এই ক্ষেত্রে দীপু স্যারের সহযোগিতা তো সবসময় পেয়েছি। নট অনলি দীপু স্যার, আমরা সব আমরা অনেক লাকি যে আমরা কিছু ফ্যাকাল্টি পেয়েছি। এই কথা বলে একটা কারণ, দেখা যায় অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি গুলোতে আমি যতটুকু জানি যে আসলে পাবলিক ইউনিভার্সিটি লেভেলের শিক্ষকদের সংস্পর্শে যাওয়াটা খুব কঠিন হয়ে যায়। আহ, যেটা ব্যতিক্রম হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির। আমরা যেটা পাচ্ছি যে আমরা খুব ইজিলি আমরা ফ্যাকাল্টি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা প্রফেসরদের কাছে খুব শিগগিরই রিচ করতে পারি খুব সহজে, এবং তারা এতটা কোঅপারেট করে আমাদেরকে, এবং আমরা সবাই সেটা জানি। তো যেই বিষয়ে আমি আসলে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে, আমাদের প্রফেশনাল ক্লাব বা কমিউনিটির কিছু মোটো বা উদ্দেশ্য থাকে। এবং অলরেডি দীপু স্যার ওনার কথার প্রসঙ্গে, আমাদের আজকে বিষয়বস্তু ছিল কেরিয়ার থিঙ্কিং অ্যান্ড এডুকেশনাল রেসপন্স। চমৎকার একটা টপিক ছিল, যেটা দিয়ে আমি আশা করি অনেকেই উপকৃত হয়েছেন এবং দেখছেন লাইভে। তো আহ, আমরা যে জিনিসগুলো করবো কেরিয়ার প্রফেশনাল ক্লাবের মধ্যে, আমরা বিভিন্ন ধরনের কেরিয়ার সেশন করবো, বিভিন্ন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবো। ইন্ডাস্ট্রি লিডার বা ইন্ডাস্ট্রি পায়োনিয়ার যারা আছে তাদের সাথে আমরা কানেক্ট হয়ে আমাদের প্রফেশনাল যে স্কিল বা প্রফেশনাল যে রিলেশনশিপ বা কমিউনিকেশন জায়গাগুলো বিল্ড আপ করবো। অ্যান্ড আরেকটা কথা এখানে আমি অ্যাড করতে চাই। গত পরশুদিন আমি পার্সোনালি হচ্ছে গিয়ে আমি ইএমবি এর মার্কেটিং এর প্রেজেন্ট স্টুডেন্ট আমার মার্কেটিং ডিপার্টমেন্টে। তো এখানে আমি বিভিন্ন গ্রুপের সাথে সংশ্লিষ্ট আছি, লাইক ব্র্যান্ড বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম, সেলস বিডি বাংলাদেশ, সেলস লিডার বাংলাদেশ, জেসিআই, বিভিন্ন ধরনের গ্রুপগুলোর সাথে আমি জড়িত আছি। তো ওইখান থেকে ওদের অ্যাক্টিভিশনগুলো আমার খুবই ভালো লাগে এবং আমাকে খুব টানে যে ওরা এত সুন্দর সুন্দর করে প্রফেশনাল কাজগুলো করে যাচ্ছে। ওইখান থেকে অনেক কিছু শেখার আছে।
তো গুড নিউজ হচ্ছে কি সেটা যে ওখান থেকে আমার এক কলিগের সাথে আমার যোগাযোগ হয়, উনি আমার সাথে যোগাযোগ করে জানতে চায় যে আমরা এই প্রফেশনাল যে প্ল্যাটফর্মটা আমাদের আছে ইএমপি, আমরা কোনোভাবে ওদের সাথে কানেক্টেড হতে পারি কিনা। এটা কিন্তু বড় একটা অপরচুনিটি, কারণ যে গ্রুপটার থেকে আমাদের কাছে ইনভাইটেশন এসেছে, এটা বিশাল একটা গ্রুপ বাংলাদেশের সেলস সেলস সেক্টরে, সেলস ব্র্যান্ডিং এন্ড মার্কেটিং সেক্টরে বিশাল একটা গ্রুপ। তো আমি বলেছি ওয়াই নট, কেন আমরা একসাথে কাজ করতে পারি না, অবশ্যই আমরা একসাথে কাজ করতে পারি। আমরা এটা গিভ এন্ড টেকের বিষয় হতে পারে যে আমরা আপনাদের এই কমিউনিটি থেকে কি পাবো এবং আপনারা আমাদের কমিউনিটি থেকে কি পাবেন। তো এইভাবে আমাদের উদ্দেশ্যগুলো হচ্ছে কি বিভিন্ন কমিউনিটিগুলোর সাথে আমরা লিয়াজো করব, অ্যাড হব, আমাদের লিঙ্ক বাড়াবো, নেটওয়ার্ক বাড়াবো, রিলেশনশিপ বিল্ড আপ করবো। অ্যান্ড আরো কিছু পদক্ষেপ আছে, লাইক ইন্ডাস্ট্রি লিডার যারা আছে, পায়োনিয়ার যারা আছে, তাদের কিন্তু বিভিন্ন ধরনের সেশন করবো আমরা, এবং আমরা ক্যারিয়ার ফেয়ার, রিসর্ট, এবং অনেকে দেখা যায় যে বিভিন্ন, আমি যেটা ফেস করেছি, আমি বর্তমানে কর্মরত আছে হচ্ছে কি ঢাকা এজেন্সিতে, সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টে। তো আমি যে জিনিসটা ফেস করেছি সেটা হচ্ছে গিয়ে লিড অ্যান্ড নেটওয়ার্কের জায়গাটা, যে দেখা যায় যে আমি একটা হাউসে ইন্টারভিউ দিতে যাব, আসলে ওই হাউসে কে আছে, অথচ পরবর্তীতে জানতে পেরেছি ওই হাউসে আমারই কোনো ইএমবি মেট আছে। আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু মেনটেন করি কিনা জানি না, দেখা যায় যে একটা পর্যায়ে আমরা নেটওয়ার্কটা বিল্ড আপ করতে পারি না। তো ওই জায়গা থেকে আমরা এই জায়গাটার মধ্যস্থতা করবো যে আপনি কোনো একটা হাউসে যদি ইন্টারভিউ দেন বা আপনার বাইবা পর্যন্ত যেতে পারেন, আমরা ওই হাউসে আমরা সার্চ করবো, ওই হাউসে আমাদের কোনো বড় ভাই বড় বোন বা আমাদের কেউ বন্ধু বান্ধব আছে কিনা, ওই জায়গাটা এনশিওর করবো। এই সেক্ষেত্রে আর একটা কি। ডাটাবেস আর আপনারা তৈরি করতে পারেন। আমরা এক্স্যাক্টলি স্যার, সেক্ষেত্রে এক্স্যাক্টলি। একটা আর ডাটাবেস। জি স্যার, আপনি বলেন স্যার। না, আমি বলছিলাম যে সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে আমাদেরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে, সো ওইটার থ্রুতে আমি নিজেও দেখেছি, আমি এখানকার যেহেতু স্টুডেন্ট, সো তাদের কিন্তু একটা ডাটাবেস ক্রিয়েট করে। তো ডাটাবেস ক্রিয়েট করলে কিন্তু এটা আপনাদের জন্য সবার জন্য ভালো, যে অ্যাটলিস্ট কি যে আমি ওই ইন্টারভিউতে যাওয়ার আগে অ্যাটলিস্ট তাকে জানতে পারবো যে আসলে এই অর্গানাইজেশন কেমন ধরনের লোক চায় বা কি ধরনের ভাইবা ওদের কোশ্চেন হয়। হয় কি, তাহলে আমি একটু আগে আমরা সেকশনে বলেছিলাম যে না, আমরা যদি একটা কমন কোশ্চেন পেয়ে যাই যেটার জন্য আমি প্রিপেয়ার্ড, দেখবেন অটোমেটিক আমার কনফিডেন্সটা বুস্ট আপ হয়ে যায়। এক্স্যাক্টলি। তো আমি যা বলবো সবকিছু স্যারই, আর ওনার কথার মাঝখানে বলে দিয়েছে যে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছে। স্যার এখনো আর যে কথা বললো সেটা আমি বলতাম, তো ভালোই হয়েছে। তো এই জায়গা থেকে আমাদের আরো প্ল্যান আছে যে আমরা যেমন আমাদের নেক্সট সেশনটা হচ্ছে ব্যাংকিং এর উপর, কিভাবে আমরা ব্যাংকিং পেশায় ক্যারিয়ার করতে পারি, এন্ড এভাবে আমরা সেশন বাই সেশন করে যাব, এবং আশা করি খুব ভালো কিছু হবে সামনে আমরা সকলে মিলে। এবং একাধারে আমরা দেখতে পাচ্ছি অ্যালামনাইও অনেক ভালো ভালো কাজ করছে, আমরা সবাই অ্যালামনাইয়ের সাথে কাজ করে যাচ্ছে, আমরাও কাজ করে যাচ্ছি, আমরা ইউনাইটেডলি সবাই কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে। আর আমার একটা মেসেজ ছিল সবার কাছে, আমাদের গ্রুপটা একদমই নিউ, একদমই নতুন, এবং এই নতুন গ্রুপ থেকে লাইভে যাওয়ার সাহস করেছি, ইনশাল্লাহ অনেকেই উপকৃত হয়েছেন বিশ্বাস করি। সকল ব্যাচ এখন পর্যন্ত আমি যতটুকু জানি 26 ব্যাচ পর্যন্ত আছে আমাদের ইএমবি তে। সকলে চেষ্টা করবেন গ্রুপটাতে নিজে নিজে অ্যাড হয়ে যাওয়ার জন্য, বা নিজেদের, আপনি যদি জেনে থাকেন আপনি আপনার ব্যাচকে জানিয়ে দিবেন, আপনি আপনার ফ্রেন্ডদের জানিয়ে দিবেন যে এরকম একটা গ্রুপ আছে, ওরা আসলে কেরিয়ার বা প্রফেশনাল নেটওয়ার্কিং বিল্ড আপের জন্য কাজ করছে, এই আর কি। ওকে, থ্যাংক ইউ সৌরভ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যগুলা বা যা জানানো ছিল আমাদের যে ইউএমবিএ প্রফেশনাল ক্লাব সম্পর্কে, আমাদের ফিউচার আমরা কি করতে যাচ্ছি, আমাদের আগামী পদক্ষেপগুলো, স্টেপগুলো, কি কি স্টেপ নিতে যাচ্ছে আমাদের এমবিএ এর স্টুডেন্টদের জন্য, সেই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। তো আশা করি এতক্ষণ পর্যন্ত যারা ভিউয়ার ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই অনেক ধৈর্য সহকারে আমাদের এই লাইভ সেশনটি দেখেছেন, এবং হচ্ছে আমাদের এই লাইভ সেশনটি থেকে দীপু স্যারের কাছ থেকে, মেহেদী হাসান দীপু স্যারের কাছ থেকে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়েছেন, যেটা কেরিয়ার বেসড এবং কেরিয়ার বাদেও আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিভাবে আমরা ডিপ্রেশন থেকে দূরে থাকতে পারি, ডিপ্রেশনটাকে ওভারকাম করতে পারি, কিংবা প্যান্ডেমিক সিচুয়েশনের পরবর্তী সময় আমরা অনেকটা জবলেস হয়তো হয়ে যাব, হয়তো বা আমাদের কিছু করার থাকবে না, ওই সময়টা কি করতে পারি সেই বিষয়ে দীপু স্যার আমাদেরকে অনেক কিছু জানিয়েছেন। তো স্যার, একজন আমাদের সাথে ছিল, যদি আমি তাকে জয়েন করাতে চাই, কোনো প্রবলেম হবে কি স্যার? নো প্রবলেম। ওকে, তরিকুল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ টু সি আস। হ্যাঁ, যে ভিউয়ার হিসেবে আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার কমেন্টও আমরা দেখেছি, খুবই ভালো লেগেছে ভাই। কিছু বলার থাকলে কাইন্ডলি বলবেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এক্স্যাক্টলি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, খুব সুন্দর প্রোগ্রাম।
আহ, অনেক উপকৃত হব আশা করি। আহ, খুবই সময় উপযোগী কিছু বিষয় নিয়ে স্যার খুব মানে সুন্দর করে বললেন। তো ধন্যবাদ স্যার আপনার মূল্যবান ধন্যবাদ। সময় দেওয়ার জন্য, এবং ধন্যবাদ আমাদের অ্যাঙ্কর যে উনি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন স্যারকে। থ্যাংক ইউ। তো আমার দুইটা প্রশ্ন ছিল স্যারের কাছে। আহ, জি। আমি আহ, আজকে আজকে ইনফ্যাক্ট পেপার, আমি একটু একটু আর্লি বলবেন, একটু আর্লি বলবেন, আর রাজন, হাতে হাতে খুব সময় কম। হ্যাঁ আচ্ছা, আমি আমি একটু সময় নিচ্ছি। সেটা আমাদের সাথে যে সংযুক্ত আছেন তরিকুল ইসলাম রাজন, ও হচ্ছে ইএমবিএস 7 ব্যাচ। ও কমিউনিটি ব্যাংকে আছে, সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছেন। গুড আহ, টু নো, গুড আহ, টু নো দ্যাট। তরিকুল কে আমাদের সংযুক্ত হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে গিয়ে ডিরেক্ট তরিকুল অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমের একজন স্টুডেন্ট ছিল আমাদের ইএনবিএ তে। তো তরিকুল ডিরেক্ট আমাদের সাথে লাইভে সংযুক্ত হচ্ছে স্যারকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করার জন্য, তার একটু জানার ছিল। স্যার আমার প্রশ্ন দুইটা, যদি একটু শর্ট করে বলতেন। যে জি, জি। আজকে আজকে ইনফ্যাক্ট একটা অনলাইন পত্রিকায় পড়তেছিলাম যে করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের টেকনোলজি 10 ইয়ার্স এগিয়েছে। মানে আমরা এখন যে টেকনোলজিক্যাল যে ট্রান্সফরমেশনটা দেখতে পাচ্ছি গত ট্রান্সফরমেশন। 2 মাসে যে ট্রান্সফরমেশনটা দেখতে পাচ্ছি, এটা আগে হয়তোবা এভাবে দেখিনি। তো এই প্রভাবটা আমাদের করোনা পরবর্তী জব মার্কেটে কি 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 ধরনের প্রভাব ফেলতে পারে? এক, দ্বিতীয়ত হলো করোনা পরবর্তীতে একটি বৈশ্বিক মহামারী, এটা এটা তো জানি আমরা, করোনা একটি বৈশ্বিক মহামারী। তো এর পরবর্তী সিচুয়েশনে আমরা হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে কি কি ধরনের চ্যালেঞ্জ হতে পারে এবং মানে কি প্রভাব পড়তে পারে, একটু একটু যদি শর্ট করে বলতেন স্যার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বিষয়টা আপনি যেটা বলেছেন, আসলে আমরা নিজেরা কলিগরাও এটা প্রায় বলা বলি করি, যেটা হচ্ছে যে আপনি যদি দেখেন যে আমরা বলছিলাম যে ডিজিটাল বাংলাদেশ, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে আসলে করোনা এসে প্রপার ডিজিটালাইজেশন করেছে। কারণ করোনা এসে প্রপার ডিজিটালাইজেশন করেছে, কারণ দেখেন এখন আমরা এই যে ওয়েবিনারের মতোই করছি, যেটা সেমিনারের ওয়েব ভার্সন, সেটা হচ্ছে যে দেখেন আমরা কিন্তু এখন সবাই কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মটাই ব্যবহার করছি। এখন হয়তো অনেকে জানতো না যে এই যে স্ট্রিমিয়ার সফটওয়্যারটা কি করে ইউজ করতে হয়, তাই না? এই সিচুয়েশনের কারণে কিন্তু আমার শিখতে হয়েছে। বা আপনি দেখেন অনেক, ইভেন আমি গতকালকে একটা বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম, উনি বিকাশের একদম ইন্টারনাল অডিটে আছে। তো উনি আমাকে স্ক্রিনশট দিল, আমি কথা বলার মাঝে মাঝে উনি একটা কনফারেন্সও আছে। তো ওনারা কিন্তু এখন দেখেন ওয়ার্ক ফ্রম হোম, এই যে কনসেপ্ট, এটা কিন্তু ডিজিটালাইজেশনের সাথে একেবারে লিঙ্কড। যে ওয়ার্ক ফ্রম হোম যাতে কি হয়েছে, আপনি দেখেন যেন আমাদের এই যে টাইম ব্যারিয়ারটা, বা আমাদের দেখেন আপনি যদি একটা স্ট্যাটিস্টিক্স দেখে থাকেন যে আমাদের বাংলাদেশে প্রায় 2 লক্ষ কোটি টাকার মতো মনে হয় প্রতি বছর ওয়েস্টেজ হয় শুধুমাত্র আমাদের জ্যামে বসে থাকার কারণে। এখন আমরা জ্যামে কেন বসে থাকি? আমরা আমাদের অফিসে যাওয়ার কারণে। অফিসে যাওয়ার কারণে কিন্তু আমরা আমাদের দেখেন পথে কতটা সময় নষ্ট করছি। তো এখন এই যে প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আমরা সরাসরি বিভিন্ন ভিডিও কনফারেন্সে আসতে পারছি বা বিভিন্ন জায়গায় যেতে পারছি, এটা কিন্তু আমার কাছে মনে হয় যে একটা কাজ করতে হয়তো আমার ঢাকা থেকে চিটাগাং যাওয়ার প্রয়োজন ছিল, যে একটা মিটিং করতে, আমি কিন্তু এখন সেটা ঢাকা থেকে চিটাগাং যাওয়ার জন্য প্রয়োজন নেই, আমি এটা ভিডিও কলই করে ফেলতে পারবো। এবং মানুষ সেটা ইউজ টু হয়ে গেছে অলরেডি। আমার যেটা কিছুদিন আগে সবাইকে জানাতে হতো এইভাবে করতে হবে, এটার ম্যানুয়াল এইটা, এটা কিন্তু আমরা অলরেডি কিন্তু নিজ প্রয়োজনে কিন্তু এই ব্যাপারে অলরেডি সবাই জেনে গেছে। সো আশা করি আপনার প্রথম কোশ্চেনের আনসার পেয়েছেন। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আরেকটা জিনিস আপনি বলেছিলেন যে এটা আমাদের জব মার্কেটে কি ইম্প্যাক্ট ফেলবে। সো আমার কাছে যেটা মনে হয় যে এইটা আমাদেরকে ইম্প্যাক্ট ফেলবে এভাবেই, যে আপনারা যারা নতুন জব মার্কেটে যাবো তারা অ্যাটলিস্ট টেকনোলজি সম্পর্কে কিছুটা বেসিক নলেজ নিয়ে যাওয়া ভালো, যে আমরা কি করে এই ধরনের সফটওয়্যারগুলো ইউজ করছি, বা কিছু করে আমরা এই অনলাইনে আসছি কি করে। আরেকটা জিনিস আমরা করতে পারি যে আমরা যে ইআরপি সফটওয়্যারগুলো আছে, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, ফর এক্সাম্পল এসএপি, টালি, আপনি একটা ব্যাংকে আছেন, আপনি নিশ্চয়ই কোনো না কোনো একটা সফটওয়্যার আপনারা ইউজ করছেন। তো অ্যাটলিস্ট কিছু বেসিক ধারণা নিয়ে যাওয়া উচিত যে ইআরপি সফটওয়্যারগুলো কি জিনিস। কারণ এখন যে সময়টা আসছে এটা টেকনোলজির সময়, আমাদের শুধুমাত্র ম্যানুয়ালি হাতে এন্ট্রি দিব এই দিন নেই। সুতরাং আমি যে একেবারেই জিরো অবস্থায় যাওয়া থেকে কিছু জেনে যাওয়া ভালো। আর একটা জিনিস আপনি এখানে ইনক্লুড করেছিলেন, সেটা হচ্ছে যে হায়ার স্টাডিজের ক্ষেত্রে যেটা হবে। তো হায়ার স্টাডিজের ক্ষেত্রে আমরা যেটা ভয় পাচ্ছি যে না, আমাদের মনে হচ্ছে যে আমরা হয়তো আগের মতো অত স্কলারশিপ পাবো না, আমরা হয়তো আগের মতো অত বাইরে যাওয়ার সুযোগ পাবো না এখন যে প্যান্ডেমিক সিচুয়েশনে। বিষয়টা আসলে তা নয়। কারণ আপনি যদি স্ট্যাটিস্টিক্স বা আপনি যে কোনো ধরনের রিসার্চ দেখে থাকবেন, দেখবেন বিশ্বের উন্নত দেশগুলোতে ওদের যে ইকোনমির চাকা এটা কিন্তু চালায় এই যে যারা স্টুডেন্ট যায়, ওরা কিভাবে, ওরা কিন্তু পার্ট টাইম জব করে, বা ওদের কিন্তু দেখেন আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা দেশ একটা স্টুডেন্টকে দেখেন একেবারে ক্লাস 1 থেকে গ্রাজুয়েশন পর্যন্ত নিয়ে আসছে, এটা কিন্তু একটা দেশের ইনভেস্টমেন্ট। আমার দেশ আমার পিছনে ইনভেস্ট করছে, কিন্তু ওরা কিন্তু আমাকে গ্রাজুয়েশনের পরে পাচ্ছে। তার মানে ওর কিন্তু আমার পিছনে এতটা ইনভেস্ট করতে হচ্ছে না, ও আমাকে সরাসরি মানে একটা ফ্রুট সরাসরি তৈরি অবস্থায় পাচ্ছে।
সো এই কারণে উন্নত দেশগুলো কিন্তু এত বেশি স্কলারশিপ দেয় বা এত বেশি স্টুডেন্টকে নিতে চায়, যাতে কি হয় আমাদের দ্বারা ওদের ইকোনমিটা কিন্তু রান হয়। আপনারা যদি এই ধরনের রিলেটেড একটু খোঁজ নিয়ে দেখবেন যে আমরা শুধুমাত্র দেশের বাইরে থেকে যে রেমিটেন্স পাঠাচ্ছি তা নয়, রেমিটেন্স পাঠানোর জন্য আমরা ওদেরকে যে সার্ভিস দিচ্ছি এটা ওদের ইকোনমিতে কিন্তু প্রচুর কন্ট্রিবিউট করছে। সুতরাং আমাদের যে সুযোগ সামনে থাকবে এটা আমি ডেফিনেটলি আমি বলতে পারি, আপনাদেরকে অ্যাসিওর করতে পারি সুযোগ তৈরি হবে। হ্যাঁ, এটা হতে পারে যে 6 মাস বা একটা বছর হয়তো আমাদের একটু স্ল্যাগিশ দেখবো, হয়তো আমাদের কার্ভটা একটু ডাউনওয়ার্ড স্লপিং থাকবে, কিন্তু আই এম হোপফুল দ্যাট দি কার্ভটা অবশ্যই ইন নিয়ার ফিউচার এটা আপওয়ার্ড স্লপিং এবং খুব দ্রুতই এটা বেড়ে যাবে। অনেক ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে বললেন। আশা করি আমি এবং আমার মতো যারা এই ধরনের জিনিস জানতে চাইছে সবার পারপাস সার্ভ হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার, আপনাকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ অভিমতগুলো এবং আপনার আমাদের যে সকল কোশ্চেন, আমাদের যে বিষয়গুলো জানা ছিল সেই বিষয়গুলো এত সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। এবং আমি সবচেয়ে বেশি প্রেজেন্ট করার জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে একটা কথা যে আমাদের সাথে যারা এতক্ষণ ভিড় ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেকটা পেশেন্ট নিয়ে অনেকটা ধৈর্য নিয়ে এতক্ষণ আমাদের শোনার জন্য এবং গুরুত্বপূর্ণ লং সেশন ইনফরমেশনগুলো আমি আসলে এক্সপেক্ট জানার করছিলাম জন্য। হাফ এন আওয়ার, এখন দেখছি এটা দেড় ঘন্টা সেশন হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে স্যার, আপনি এতটাই ইনফরমেটিভ, আমারও ইচ্ছা ছিল যে হাফ এন আওয়ারের মতো সেশনটা করার জন্য, কিন্তু আপনি এতটাই ইনফরমেটিভ সেশনটা হয়েছে যে আমি আপনাকে থামানোর মতো ইচ্ছাটা আমার জাগেনি। আমার ইচ্ছা হচ্ছিল যে না আরো কিছুক্ষণ শুনি, কিছু কিছু ক্ষেত্রে আমি সময় স্বল্পতার কারণে আপনাকে থামাতে বাধ্য হয়েছি আমি। তারপর অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার জন্য। থ্যাংক ইউ স্যার, সালাম আলাইকুম। সৌরভ ভাই, আপনার কি শেষ মুহূর্তে কিছু কি বলার আছে? যদি বলতে চান অবশ্যই। না, আমি তো বললাম ইফতি, তোকে অনেক থ্যাঙ্কস, তুই আসলে খুব চমৎকার ভাবে প্রোগ্রামটা চালাচ্ছিলি। থ্যাঙ্কস টু ইউ অ্যান্ড থ্যাঙ্কস টু অল, মানে আমাদের প্রফেশনালস যে টিম ছিল, আমরা যে টিমটা আসলে ক্যামেরার পিছনে এবং ক্যামেরার সামনে যারা কাজ করছে তাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, এবং স্পেশালি থ্যাঙ্কস আমাদের সবার প্রিয় মাহাদি হাসান দীপু স্যারকে, এত সুন্দর করে আজকে আমাদের কিছু তথ্য আমাদেরকে সরবরাহ করার জন্য, এবং আমরা আসলে কিছু হলেও জানতে পেরেছি, শিখতে পেরেছি। এবং ইফতে আমি আরেকটা কথা বলে রাখি, এই ধরনের ভালো কাজ, এই ধরনের ইনফরমেটিভ বা এই ধরনের ভালো সেশন গুলো আরো হবে সামনে, এবং সামনে আমি একটু হেন্স দিয়ে রাখি, খুব ভালো একটা চমক আসছে আপনাদের সবার জন্য, আর ভালো ভালো কিছু একটা কথাই বলবো, ভালো সাথে এবং প্রফেশনাল ওয়েতে নিজের যে নেটওয়ার্কিং এর জায়গাটাকে আছে সেটাকে অনেক বেশি স্ট্রং করুন। বিশ্বাস করি এটা করলে হয়তো বা প্রফেশনাল ইন্ডাস্ট্রিতে অনেক বেশি সহজ হয়ে যাবে। থ্যাংক ইউ সৌরভ ভাই, আপনার গুরুত্বপূর্ণ অভিমতগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য, এবং আশা করি আগামীতেও আমরা আপনাকে আমাদের সাথে পাবো এবং আমাদের প্রফেশনাল ক্লাবকে এগিয়ে নেওয়ার জন্য আপনার গুরুত্বপূর্ণ যে ডিসিশনগুলো আছে, স্টেপগুলো আছে অবশ্যই নেবেন, এবং সেক্ষেত্রে অবশ্যই আমরা সর্বাগ্রে যে বিষয়গুলো দেখবো সেক্ষেত্রে সেই স্টেপগুলো সবার আগে আপনি নেবেন এবং আপনি জানাবেন। আর হোপসো আমরা সামনে আগামীতে আমরা এমনও হতে পারে যে আমরা দীপু স্যারের সাথে একমত যে আমরা বিভিন্ন ধরনের এই কমিটির মাধ্যমে বিভিন্ন ধরনের সেমিনার অ্যারেঞ্জ করবো, যে সেমিনারগুলোতে অনেক জায়েন্ট কোম্পানির যারা ডিরেক্টর আছেন কিংবা সিইও সিএফও যারা আছেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, এবং তাদের ক্যারিয়ার আমরা কিভাবে আমাদের ক্যারিয়ারকে বুস্ট আপ করতে পারি, তারা কিভাবে একটা কোম্পানির সিইও সিএফও হয়েছেন সেই গল্পগুলো শুনবো। পাশাপাশি আমরাও তাদের কোম্পানির একজন মেম্বার হতে পারা যায় কিনা সেই বিষয়গুলো অবশ্যই আমরা দেখবো। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে শুধুমাত্র প্রফেশনাল ক্লাব থেকে সেশনে যাওয়া না, বিভিন্ন লাইভ সেশন করা না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের বেকারত্ব, আমাদের এমবিএ থেকে যারা এখনো কোনো জবে রিচ করতে পারেনি অবশ্যই তাদের সেইখানে রিচ করানোর একটা দায়িত্ব, এবং আশা করি সবাই সেই দায়িত্ব সেই অনুসারে আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে কানেক্টেড থাকবেন। আমাদের যে ইউএমবিএ প্রফেশনাল ক্লাব থেকে সবাইকে ধন্যবাদ জানাই যে যারা এখনো কানেক্টেড আছেন এবং যারা কানেক্টেড না তাদেরকে কানেক্টেড করবেন। একসাথে আমরা আশা করি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো সৌরভ ভাই ধন্যবাদ, অবশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, এতটুকু সময় গুরুত্বপূর্ণ আপনাদের ভ্যালুয়েবল সময় আমাদের দেওয়ার জন্য, এবং ভ্যালুয়েবল কিছু ডিসিশন, ভ্যালুয়েবল কিছু ইনফরমেশন আপনারা শুনতে পেয়েছেন বা জানতে পেরেছেন, এবং আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টগুলো আমরা দেখেছি।
তো অবশেষে আবারও বলি যে কোভিড-19 যে ভাইরাসটি, এটা আসলেই অনেক মহামারী আকারে পুরো বিশ্বে ছড়িয়ে গিয়েছে। এই কোভিড-19 ভাইরাসের থেকে রক্ষার জন্য হচ্ছে নিজের ইমিউনিটি সিস্টেমটাকে আরো স্ট্রং করে গড়ে তোলা, সচেতন থাকা, নিজে সচেতন থাকা। দ্যাট মিন্স হচ্ছে নিজের পরিবারকে সুস্থ রাখা। আমরা যদি ঘরের বাইরে যাই, সেক্ষেত্রে সচেতনতার সাথে কাজের জন্য নির্দিষ্ট সময়ের জন্য বাইরে যাব, এবং সেখান থেকে ফিরে আসার পরে যতটুকু সচেতনতার সাথে বাইরে গিয়েছিলাম ততটুকু সচেতনতার সাথে এবং সেফটি নিয়ে আমরা ঘরের ভিতরে প্রবেশ করব, যাতে আমার শরীরে থাকা ভাইরাসটা যাতে আমার পরিবারে একজন অন্য কোনো পরিবারের সদস্যের শরীরে ছড়িয়ে না পড়ে। এবং সর্বশেষ বলবো যে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবারের সাথে থাকবেন, এবং পরিবারকে সময় দেওয়ার সবচেয়ে সর্বোত্তম সময়টা কিন্তু এখন, এবং পরিবারকে সেই কোয়ালিটি টাইম পরিবারের সাথে স্পেন্ড করবেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।